সবাই যার যার জায়গা থেকে গুলির শব্দের উৎস খুঁজতে থাকে। তখনই হুড়মুড়িয়ে বাসার মধ্যে প্রবেশ করে কালো পোশাকধারী 4 জন লোক, যাদের সকলের কাছেই রয়েছে পিস্তল। তাদের এভাবে আগমনে উপস্থিত সকলের জন্য পিলে চমকে যায়। সবার মাঝে 1 মিনিটের জন্য নীরবতা ছেয়ে পড়ে। সবাই হাঁ করে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে কি হতে চলেছে। তখনই নীরবতা ভেঙে সেই কালো পোশাকধারী লোকগুলোর সামনে এগিয়ে আসেন বাড়ির মালিক ইমরান খান। সে পেশায় একজন সংশ্লিষ্ট শিল্পপতি ও এমপি। আজ তারই একমাত্র ছেলে ইমন খানের বিয়ে। সে রাগী গলায় হুঙ্কার ছেড়ে প্রশ্ন ছুড়ে দেয় কালো পোশাকধারী লোকগুলোর দিকে। কে তোমরা, আর এখানে কেন এসেছো? তোমাদের সাহস কি করে হয় ইমরান খানের বাড়িতে গুলি চালানোর? লোকগুলো তার কথায় কোনো উত্তর দেয় না, এমন ভাব করে দাঁড়িয়ে থাকে যেন কোনো রোবট। এতে ইমরান খানের রাগ যেন সপ্তম আসমানে পৌঁছে যায়। সে চিৎকার করে বলে, সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় গেলে তোমরা সবাই? এরা এই বাড়িতে প্রবেশ করলো কিভাবে? সবাই কোথায়? একটু বলেই থমকে গেলেন ইমরান খান। কালো পোশাকধারী লোকগুলো মাঝখান থেকে খুব পরিচিত একটি মুখকে দেখে। সে ভ্রু কুঞ্চিত করে অবাক চোখে তাকিয়ে থেকে বিস্মিত গলায় বললেন, শ্রাবণ বেঁচে আছে? তার কথার কোনো উত্তর দিল না শ্রাবণ, শুধু কিছু একটা ভেবে বাঁকা হাসলো। তারপর ইমরান খানকে পাশ কাটিয়ে সোজা চলে গেল কোণের জন্য সাজানো স্টেজের কাছে। শ্রাবণের প্রতিটি পদধ্বনি যেন কাটার মতো বিঁধতে লাগলো স্টেজে বসে থাকা কোণের শরীরে। সে পরনের শাড়ি খামচে ধরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু তখনই শ্রাবণের গলায় ভেসে এলো চিরচেনা ডাক। শ্রাবণ তার কাছে গিয়ে আস্তে আস্তে ডেকে বলছে, জান, বৃষ্টি কোথায় তুমি জান? শ্রাবণের ডাক কানে আসতেই কেঁপে উঠে কোণে সেজে বসে থাকা বৃষ্টি। টুপ করে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার। সে চোখ তুলে তাকানোর শক্তিটাও হারিয়ে ফেলেছে। সারা শরীর প্রচন্ড রকমের কাঁপতে শুরু করেছে। পৃথিবীটা যেন থমকে গিয়েছে। চারিপাশের সব কিছু দ্রুত ঘুরছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। নিজেকে ধরে রাখা ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। তখনই সামনে এসে দাঁড়ায় চিরচেনা সেই মুখ। বৃষ্টির সামনে বসে আলতো করে হাত ধরে বলে, তুমি কেমন বউ বৃষ্টি? এমন চলছেন তো স্বামী থাকতে কোন সাহসে আবার বিয়ের পিড়িতে বসেছো? শ্রাবণের থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ? বৃষ্টি আর তাল সামলাতে পারে না, চোখ বন্ধ করে ঢলে পড়ে সেখানেই। ওকে জ্ঞান হারাতে দেখে শ্রাবণের মুখে ফুটে ওঠে পৈশাচিক হাসি। সে আর দেরি না করে বৃষ্টিকে পাজা কোলে করে তুলে নেয়। তখনই সামনে এসে দাঁড়ায় ইমন। গর্জন করে বলে ওঠে, তোর সাহস হয় কি করে আমার হবু বউকে কোলে নেওয়ার? কি ভেবেছিস আমি এখানে নেই বলে তুই এভাবে আমার বউকে তুলে নিয়ে যাবি? বাবা, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে ফোন করো, ধরিয়ে দাও এই মাফিয়াটাকে। ইমনের কথায় ভাবলেশীন ভাবে কপাল চুলকে শ্রাবণ বলে, নয় নয় নয়। ওর কথায় বিরক্তি নিয়ে বিস্মিত কণ্ঠে ইমন বলে ওঠে, মানে? নয় 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 জরুরি সেবা নাম্বার। চাইলে ঢাকার ওসি নাম্বারে বলতে পারি, তোদের কল করতে সুবিধা হবে। ওর কথায় যেন তেলে বেগুনে জ্বলে ওঠে ইমন। রাগে গিজগিজ করতে করতে এসে শ্রাবণের কলারের দিকে হাত বাড়াতেই ইমরান খান থামিয়ে দেয় তাকে। ইশারায় শান্ত হতে বলে, কিন্তু ইমন যেন দমে যাওয়ার পাত্রই নয়। সে গর্জন করে বলে, বাবা, তুমি আমাকে থামাচ্ছ কেন? ওকে আমি এখান থেকে বেঁচে ফিরতে দেব না। ওর সাহস হয় কি করে আমার বাড়িতে এসে আমার বউকে তুলে নেওয়ার? আই উইল কিল হিম। ওর কথার উত্তরে ইমরান খান কিছু বলার আগেই শ্রাবণ তার ছেলের কণ্ঠে বলে ওঠে, সে চেষ্টা তো অলরেডি অনেকবার করে ফেলেছিস তোরা, কিন্তু সফল হতে পেরেছিস কি? তখন পারিনি তো কি হয়েছে? তুই দ্বিতীয়বার বেঁচে ফিরে এসেছিস, আবার মরবি বলে। তোকে তো আমি... কথাগুলো বলেই এগিয়ে আসতে নেয় ইমন। সাথে সাথে সেই কালো পোশাকধারী লোক 4 জন ইমনকে চারদিক থেকে ঘিরে ফেলে ধরে, মাথায় পিস্তল। থমকে যায় ইমন, ভয়ে শুকনো ঢোক গেলে সে। শ্রাবণ হাতের ইশারায় ওই লোকগুলোকে সরতে বলে। তারা সরে দাঁড়ায়। শ্রাবণ এগিয়ে এসে ইমনের মুখোমুখি দাঁড়িয়ে চুটকি বাজিয়ে বলে, তুই হয়তো আমায় এখনো চিনতে পারিসনি, কিন্তু তোর বাবা ভালোভাবেই চেনে। শ্রাবণ যখন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে, তখন জেনে রাখ সে হয়ে উঠেছে আগের চাইতে 100 গুণ বেশি ডেঞ্জারাস। তাই সাবধান করছি, আমার থেকে দূরে থাক, নইলে কল্পনাও করতে পারবি না কি হবে তোর হাল। কথাগুলো বলে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে যায় শ্রাবণ। ইমন রাগে ফোঁসফোঁস করতে করতে ইমরান খানকে উদ্দেশ্য করে বলে, বাবা, তুমি ওকে যেতে দিলে কেন? তোমার এত ক্ষমতা হওয়ার সত্ত্বেও কেন ওকে ভয় পাও? আজকে ওকে হাতে পেয়েও কেন জীবিত ছেড়ে দিলে? কোথায় গেল তোমার সব ক্ষমতা? ইমরান খান ওর কথায় উত্তর দেয় না। চুপচাপ গিয়ে সোফায় বসে। কিছুক্ষণ চুপ থেকে কাজের লোকদের ডেকে বিয়েতে আসা আর সবাইকে চলে যেতে বলতে বলে। ইমরান খানকে এত শান্ত দেখে রাগ যেন মাথায় উঠে যায় ইমনের। সে
সে পাশের টেবিলের উপরে থাকা বিয়ের গিফটগুলোকে ছুঁড়ে ফেলে নিচে, সামনে যা পায় সব ভাঙচুর করতে থাকে। তবুও ইমরান খানের মাঝে কোনো ভাবান্তর দেখা যায় না। একসময় ক্লান্ত হয়ে বাবার সামনে এসে দাঁড়ায় ইমন, চিৎকার করে প্রশ্ন করে, আমার বৃষ্টিকে আমি এত সাধনার পর কাছে পেয়েও হারালাম, কিন্তু তুমি কিচ্ছু বললে না বাবা। এ তোমার ভালোবাসা? আজ মা বেঁচে থাকলে এমনটা হতো না। কথাগুলো বলেই হাঁটু গেড়ে বসে পড়ে ইমন, দুই হাতে নিজের মাথায় চুল খামচে ধরে চিৎকার করতে থাকে। ইমরান খান ওর সামনে এসে ফ্লোরে বসেন, দাঁত কিরমির করে শান্ত ভঙ্গিতে বললেন, শ্রাবণ কতটা ডেঞ্জারাস সেটা তুই জানিস না? ওকে খেপানো মানে মৃত্যুকে আহ্বান করা। তাছাড়া তাড়াহুড়ো করে কোনো ভুল পদক্ষেপ নিলে তীরে এসে তরি ডুববে। নিজেকে শান্ত কর, আমায় ভাবতে দে। আর কি ভাববে বাবা? ওই মাফিয়াটা তো আমার বৃষ্টিকে নিয়ে গেল, আর তুমি ওকে বাধাও দিলে না। কোথায় গেল তোমার ক্ষমতা? কেমন এমপি তুমি? ইমরান খানের চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে গেল। হাতের মুঠো শক্ত করে রাগ দমনের চেষ্টা করলো সে। ইমনের সামনে থেকে উঠে দাঁড়ালো, তারপর হাতের ইশারায় বাড়ির কাজের লোক ও সিকিউরিটি গার্ডদের বাইরে যেতে বলল। সবাই চলে গেলে সে আবারও ইমনের সামনে এসে বসলো। ইমনকে শান্ত করার চেষ্টা করে বলল, দেখ ইমন, রাগের মাথায় কোনো ডিসিশনই কখনো সঠিক হয় না। সব জায়গায় নিজের পাওয়ারও দেখাতে নাই। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। গত 1 বছর হলো শত চেষ্টা করেও ওই শ্রাবণের আসল পরিচয়, ঠিকানা কিছুই বের করতে পারিনি আমরা। কিন্তু ওর ক্ষমতা, ওর ডেঞ্জারাস রূপ দেখেছি বহুবার। এত ষড়যন্ত্র করে ওকে খুন করার পরেও ও আবার ফিরে এসেছে। এতদিনে হয়তো জেনেও গেছে ওর খুনের পিছনে আসলে কার হাত ছিল। সামনে ইলেকশন, এখন কোনো ভুল করলে চলবে না। তাই নিজেকে শান্ত কর ইমন। বৃষ্টিকে তোর জন্য নিয়ে আসার দায়িত্ব আমার। ইমরান খানের কথার উত্তরে আর কিছু বলল না ইমন। রাগে গজগজ করতে করতে উপর তলায় চলে গেল। ইমরান খান ছেলের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় এসে বসে কিছু একটা ভাবতে লাগলেন। এক জগ ঠান্ডা পানি মুখের উপর ঢেলে দিতেই জ্ঞান ফিরে এলো বৃষ্টির। সে ধরফরিয়ে উঠে বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে সামনে তাকাতেই অন্তরাত্মা কেঁপে উঠল তার। শ্রাবণ রহস্যময় হাসি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে বৃষ্টির বিয়ের পোশাকে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃষ্টি ভয়ে শুকনো ঢোক গিলে নিজের দিকে তাকালো। তার শরীরে থাকা পোশাক চেঞ্জ করা, সে তো বিয়ের সাজে ছিল, কিন্তু এখন তার গায়ে সালোয়ার কামিজ। সে কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই শ্রাবণ বলে উঠল, তোমার পোশাক তো এই প্রথম চেঞ্জ করে দিলাম না জান, এর আগে তো চেঞ্জ করে দিয়েছি, তাই অবাক হওয়ার কিছু নেই। আসলে তোমাকে বিয়ের সাজে দেখতে একটুও ভালো লাগছিল না, তাই পাল্টে দিয়েছি, আর সেই পোশাকগুলো জ্বালিয়ে দিয়েছি। আমি ছাড়া অন্য কারোর জন্য সাজার অধিকার তোমার নেই। কথাগুলো বলতে বলতে বৃষ্টির পাশে এসে বসলো শ্রাবণ। ওকে কাছে আসতে দেখে ভয়ে পিছন দিকে পেছাতে লাগলো। কাঁপা কাঁপা গলায় মিনমিন করে বলে, আপনি বেঁচে গেলেন কি করে? সাথে সাথে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগে শ্রাবণ। ওর হাসির শব্দ যেন বিষের মতো লাগছে বৃষ্টির কাছে। পৃথিবীতে সব চাইতে বেশি ভয় পায় সে শ্রাবণকে দেখে, সেই সাথে ঘৃণাও করে প্রচুর। শ্রাবণ হাসি থামিয়ে বলে, তোমার কি মনে হয় বৃষ্টি, শ্রাবণকে খুন করা এতই সহজ? তুমি কি ভেবেছিলে তোমার একটি মাত্র গুলিতে শ্রাবণ মরে যাবে? না, শ্রাবণকে মেরে ফেলা তোমার সাথে নেই। শ্রাবণ আগে যেমন তোমার ঢাল হয়েছিল এখনো তাই আছে। বৃষ্টি শ্রাবণের প্রাণ ভোমরা, তাই বৃষ্টি বেঁচে থাকতে শ্রাবণের কিছুই হবে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার আনছি। কথাগুলো বলেই চলে যায় শ্রাবণ। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে চারদিকে ঘিরে তাকায়। রুমের দেয়ালে টাঙানো বাবা মা ভাই আর দাদুর ছবি দেখে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে চোখ থেকে। বিছানা ছেড়ে নেমে যায় সেই ছবির কাছে। ছবিতে হাত বুলিয়ে কান্না করে বলে ওঠে, কেন আমাকে একা ফেলে তোমরা ওপারে চলে গেলে বাবা মা? কেন আমাকে সাথে নিলে না? আমি যে আর সহ্য করতে পারছি না। ওই লোকটাকে নিজের স্বামী হিসেবে মানতে ঘৃণা হয় আমার। প্রতিটা মুহূর্তে ওনার দেওয়া ভয় তাড়িয়ে বেড়ায় আমায়। জানি না আমি দাদুর কি ক্ষতি করেছিলাম যে দাদু আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে তুলে দিয়েছে ওই মানুষরূপী রাক্ষসটার হাতে, যার ভয়ে আমি হাসতে ভুলে গেছি মা, ভুলে গেছি শান্তিতে নিঃশ্বাস নিতে। আজ নিজের বাড়িতেও বন্দিনী আমি। আমাকে তোমরা নিজের কাছে নিয়ে যাও বাবা মা। আমি আর বেঁচে থাকতে চাই না, চাই না বেঁচে থাকতে। কথাগুলো বলেই অঝরে কাঁদতে লাগলো বৃষ্টি। নিজের বাড়িতেই বন্দিনী সে। যেদিন থেকে শ্রাবণ তার জীবনে এসেছে সে হাসতে ভুলে গেছে। সব সময় এক তীব্র ভয় তাড়া করে বেড়ায় তাকে। সে আজও জানে না এই শ্রাবণের পরিচয়। কেনই বা তার দাদু
তাকে একজন মাফিয়ার হাতে তুলে দিয়েছে, সে আদৌ কখনো এই বন্দি জীবন ও ভয় থেকে মুক্তি পাবে কিনা কথাগুলো ভাবছে আর পাচ্ছে বৃষ্টি। তখনই খাবারের প্লেট হাতে রুমে ঢুকে শ্রাবণ। খাবারের প্লেটটা টেবিলে রেখে বৃষ্টির হাত ধরে সোফায় এনে বসায় সে। বা হাতের বুড়ো আঙুল দিয়ে চোখের জল মুছে দিয়ে গম্ভীর গলায় বলে, চোখের জল বাঁচিয়ে রাখো বৃষ্টি, কারণ এখন থেকে তোমার প্রতিনিয়ত কাঁদতে হবে। শ্রাবণকে খুন করতে চাওয়ার ফুলের প্রায়শ্চিত্ত তো করতে হবেই তোমায়। কথাগুলো বলেই খাবারের প্লেট থেকে 2 লোকমা ভাত নিজের মুখে দিল শ্রাবণ। তারপর একটু পানি পান করে কিছুক্ষণ অপেক্ষা করলো। 1 লোকমা ভাত মাখিয়ে বৃষ্টির মুখের সামনে ধরে শান্ত গলায় বলল, খাবারটা খেয়ে নাও, এটা নিরাপদ। তোমাকে সব বিপদ থেকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। বৃষ্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে তার ছেলের সাথে বলল, আমার জন্য আপনার চাইতে বড় বিপদ আর কিছু হতে পারে না। আপনার থেকে কে প্রোটেক্ট করবে আমায়? সে আশা তোমার কখনোই পূরণ হবে না জান। তুমি চাও বা না চাও, তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আমার থেকে তোমার মুক্তি নেই যতক্ষণ না আমি চাই। কথাগুলো বলে জোর করে বৃষ্টির মুখের মাঝে খাবার ভরে দেয় শ্রাবণ। কষ্ট হওয়া সত্ত্বেও বৃষ্টি চুপচাপ ওর হাতের খাবার খেয়ে নেয়, কারণ সে জানে না খেতে চাইলে তার পরিণাম কি হবে। খাবার খাওয়ানো শেষ করে বৃষ্টির মুখে রুমাল দিয়ে মুছে দেয় শ্রাবণ। আদুরে গলায় বলে, অনেক রাত হয়ে গেছে, এবার কি ঘুমিয়ে পড়ো জান। আমি এখানে আছি, ভয় পেলে আমি ডেকো। শ্রাবণ চলে গেলে তার ছেলের হাসি দেয় বৃষ্টি। বিড়বিড় করে বলে, ভয়? সেটা কি জিনিস? আমার একমাত্র ভয়ের কারণ তো আপনি, শ্রাবণ। তাহলে আপনি কেন ভয়ের কথা বলেন? কথাগুলো বলে দীর্ঘ শ্বাস ছাড়ে বৃষ্টি। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ে। নিজের ফ্যামিলি ফটোর দিকে তাকিয়ে থেকে ডুব দেয় অতীতের জীবনে। ঢাকার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মাঝে চৌধুরী পরিবার অন্যতম। পুরো চৌধুরী বাড়ি আজ ফুল লাইট, রং বেরঙের বেলুন দিয়ে অসম্ভব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। চারদিকে শুরু হয়েছে রমরমা অনুষ্ঠান। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষের ছড়াছড়ি চারদিকে। সবাই আনন্দে উল্লাসে ব্যস্ত। গরিব লোকদের জন্য করা হয়েছে আলাদা আয়োজন। সেখানে শত শত গরিব মানুষদের জন্য পোলাও কোরমা রান্না হচ্ছে। আর এই সব কিছু বারবার এসে চেক দিচ্ছেন আহাদ চৌধুরী। বয়স তার 80 ছুঁই ছুঁই, কিন্তু এখনো শরীরে 30 বছর বয়সী লোকের মতো শক্তি ও তেজ। আজ তার নাতি সাগর চৌধুরীর জন্মদিন। আহমদ চৌধুরীর একমাত্র ছেলে আশরাফ চৌধুরী ও তার স্ত্রী অনামিকা চৌধুরীর 2 ছেলে মেয়ে। মেয়ের নাম চাঁদনি আক্তার বৃষ্টি। সে দেখতে যেমন সুন্দরী তেমনই বিচ্ছু প্রকৃতির। বৃষ্টির 3 বছরের ছোট সাগর চৌধুরী। আজ সাগরের জন্মদিন উপলক্ষেই চারদিকে এত আয়োজন। আহমদ চৌধুরীর বড় ছেলে ছিলেন আলমগীর চৌধুরী, যিনি নিজের স্ত্রী একমাত্র ছেলে সহ 20 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই থেকে কোনো এক অজানা কারণে আহমদ চৌধুরী পুরো বাড়ির প্রতিটি সদস্যের সাথে 3 জন করে বডিগার্ড রেখেছেন, যারা সর্বদা চৌধুরী বাড়ির সবাইকে প্রোটেক্ট করতে নিয়োজিত থাকে। আজকে বাড়িতে অনুষ্ঠান হওয়ার কারণে সেই প্রোটেকশন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। পুরো বাড়ি, গেট, বাগান সহ সব জায়গায় একাধিক বডিগার্ড রাখা হয়েছে। হচ্ছে না, কারণ একটাই, সাগরের তার জন্মদিনের গিফট হিসেবে দাদুর কাছে কিছু চাই, যেটা তার দাদু এখন অবধি দিতে রাজি হয়নি। তাছাড়া বড় বোন বৃষ্টিও এখনো এসে উপস্থিত হয়নি সেখানে। তাই সাগরের মন ভীষণ খারাপ। আশরাফ চৌধুরীর ছেলের এমন কাণ্ডে বেশ বিরক্ত হচ্ছেন, কিন্তু তিনি ভালো করেই জানেন ছেলের জেদের ব্যাপারে। আশরাফ চৌধুরী সাগরকে কিছু বলবেন তার আগেই অনামিকা চৌধুরী তাকে ইশারায় শান্ত থাকতে বলে। সাগরের পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বললেন, সাগর, কি হচ্ছেটা কি? কতগুলো মানুষ তোমার কেক কাটার অপেক্ষা করছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। সময় নষ্ট না করে কেকটা কাটো বলছি। ওনার কথার উত্তরে কিছুক্ষণ চুপ থাকে সাগর। এদিক সেদিক দাদুকে খুঁজতে খুঁজতে বলে, যতক্ষণ দাদু আমার আবদার না রাখবে, আমাদের সবাইকে নিয়ে পিকনিক করতে অনেক দূরে বেড়াতে না নিয়ে যাবে, ততক্ষণ আমি কেক কাটবো না মা। আর তাছাড়া আপু কোথায়? আপুকে তো দেখতে পাচ্ছি না। সাগরের কথায় অনামিকা চৌধুরী বেশ বিরক্ত হলেন। গম্ভীর গলায় ছেলের কানে কানে বললেন, দেখো সাগর, তুমি বেশ ভালো করেই জানো তুমি যা চাইছো তা তোমার দাদু কখনোই দিবেন না। তাহলে শুধু শুধু জেদ করছো কেন? আর বৃষ্টি তার দাদুর সাথে গরিব মানুষের খাওয়া দাওয়ার সবকিছু দেখাশোনা করছে। ওরা বলেছে তোমায় কেক কাটতে, তাই কেকটা কাটো, আর কোনো অজুহাত নয়। আমি কিছুতেই বুঝে উঠতে পারি না মা, দাদু সব সময় কেন এমন করে আমাদের সাথে? কেন দূরে কোথাও যেতে দেয় না? সব সময় তো আমাদের সাথে 3টে করে গার্ড থাকে, তবুও কেন কোনো বন্ধুর সাথে মিশতে দেয় না, দূরে যেতে দেয় না? কি এমন সমস্যা তার?
কথাগুলো বলেই গম্ভীরতায় ছেয়ে গেল সাগরের মুখ। তার কথার উত্তরে অনামিকা চৌধুরী কিছু বলবে তার আগেই আশরাফ চৌধুরী রাগী কণ্ঠে বলে উঠলেন, দেখো সাগর, অনেক কিছু তোমার অজানা। আমরা চাইলেও সব জায়গায় যেতে পারি না, কারণ আমাদের চারদিকে বিপদ রয়েছে। তাই জেদ করো না, কেকটা কাটো। তোমার দাদু জানতে পারলে ভীষণ রাগ করবে। বাবার কথায় এবার যেন কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো সাগরের। তার বয়স 18 বছর হলেও এখন অবধি বাচ্চাদের স্বভাবটাই রয়ে গেছে তার মাঝে। আর থাকবে নাই বা কেন, সবসময় বাসার মধ্য থেকে বড় হয়েছে সে। বাইরে গেলেও চারদিকে এমন ভাবে গার্ড দিয়ে ঘিরে রাখা হয়েছে যে কারোর সাথে ঘুরতে বা কথা বলতে পারে নাই, কোনো বন্ধুর সাথেও প্রয়োজনের বেশি মিশতে পারে নাই। সে জানে না তাকে কেন এত চোখে চোখে রাখা হয়। তবে চৌধুরী পরিবারের সবাইকেই সবসময় অনেক সাবধানে চলাফেরা করতে হয়। এটার কারণ শুধুমাত্র আহাদ চৌধুরী আর আশরাফ চৌধুরী ছাড়া কেউই জানেন না, আর তারা এ ব্যাপারে কিছু বলতেও পছন্দ করেন না। সাগর মন খারাপ করে কেক কাটার জন্য প্রস্তুত হয়, আর তখনই তাকে থামিয়ে দিয়ে আহাদ চৌধুরী হাসি মুখে বৃষ্টিকে নিয়ে সাগরের কাছে এগিয়ে আসেন। সাগরের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার দাদু ভাইয়ের মনটা এত খারাপ কেন? সে মন খারাপ করে কেন কেক কাটছে? তোমার সাথে আমি কোনো কথা বলবো না দাদু। তুমি আমাদের কোনো আবদারি কখনো পূরণ করো না। আমি তোমাকে জন্মদিনের আগে বলেছিলাম যে আমাদের সবাইকে নিয়ে অনেক দূরে বেড়াতে নিয়ে যাবে। আমার সব বন্ধুরা কত জায়গায় তাদের ফ্যামিলির সাথে ঘুরতে যায়, কিন্তু তুমি সব সময় আমাদের সাথে গার্ড দিয়ে রেখেছো, আর আমাদের কোথাও বেড়াতেও দাও না, বন্ধুদের সাথেও ঘুরতেও দাও না। এই একই বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি আমি। কিচ্ছু ভালো লাগে না আমার। চাই না আমার এসব কেক, কোনো জন্মদিনের অনুষ্ঠান। কথাগুলো বলে কেক না কেটে সোফার উপরে গিয়ে মুখ গোমরা করে বসে পড়ল সাগর। ওকে রাগ করতে দেখে মুচকি হাসলেন আহাদ চৌধুরী। তারপর পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি যা চাইছো তাই হবে দাদু ভাই। এখন মন খারাপ করো না। আমরা কালকেই সবাই মিলে ফ্যামিলি ট্যুরে যাব, আর সেখানে অনেক মজা করব। আহমদ চৌধুরীর কথাটা শেষ হওয়ার সাথে সাথে সাগরের আগে দৃষ্টি রিপিট আহমদ চৌধুরীর কথাটা শেষ হওয়ার সাথে সাথে সাগরের আগে বৃষ্টি লাফিয়ে উঠল। পাশে গিয়ে বসে নাচতে নাচতে বলল, ও দাদু, তুমি জানো না আমি কতটা খুশি? আমাদের প্ল্যানটা কাজে লেগেছে। জানো, আমার কতদিনের শখ আমরা দূরে কোথাও বেড়াতে যাব। সবসময় একই বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। আমি জানতাম তুমি সাগরের কথা অবশ্যই মেনে নেবে, তাই সাগরের সাথে কালকে আমি প্ল্যান করেছিলাম। উত্তেজনার বশে কথাটা বলেই জিভে কামড় দিল বৃষ্টি। তারপর ভয় ভয়ে তাকালো আহমদ চৌধুরীর দিকে। তিনি গম্ভীর চোখে তাকিয়ে আছে ওর দিকে। ভয়ে যেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বৃষ্টির। সে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, মানে দাদু, আসলে আমি। এতটুকু বলতেই আহমদ চৌধুরী জোরে জোরে হাসতে লাগলেন। ওনাকে হাসতে দেখে উপস্থিত থাকা সবাই অবাক চোখে তাকিয়ে রইলেন। বেশ কিছুক্ষণ হাসার পর তিনি হাসি থামিয়ে বললেন, হয়েছে হয়েছে দাদুমণি, আর তোমাকে সাফাই গাইতে হবে না। আমি আগেই বুঝেছিলাম এই আবদার তোমার। সাগর দাদু এর নয়, কারণ সাগর দাদু এটাও চালাক নয় যে জন্মদিনে এমন কিছু চাইবে। কিন্তু কথা যখন দিয়েছি তখন আমরা কালকেই যাব ফ্যামিলি ট্যুরে। ওনার কথাই খুশি হয়ে সাগর এবং বৃষ্টি দুজনে জড়িয়ে ধরে দুই গালে চুমো খেলো। তারপর কেক কাটার জন্য সবাই টেবিলের কাছে এগিয়ে গেলেন। একটি প্রাইভেট হেলিকপ্টার করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছে বৃষ্টির পরিবারের সবাই। সবার মাঝেই রয়েছে এক প্রবল উত্তেজনা। প্রায় 10 বছর পর তারা দূরে কোথাও বেড়াতে যাচ্ছে। কোনো এক অজানা কারণে আহমদ চৌধুরীর কথা মতো দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি কারণ। তাই আজকে সুযোগ মেলার আনন্দটা যেন একটু বেশি হচ্ছে সবার। কয়েক ঘন্টার মাঝে রাঙামাটিতে পৌঁছে যায় সবাই। হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে রওনা হয় হোটেলের উদ্দেশ্যে। আহমদ চৌধুরী, আশরাফ চৌধুরী, অনামিকা চৌধুরী, সাগর ও বৃষ্টি মিলে একটি বড় প্রাইভেট গাড়িতে করে যাচ্ছে। আর ওদের গাড়ির সামনেও পিছনে রয়েছে আরো 2টি করে মোট 4টি গার্ডদের গাড়ি, যারা ওদের নিরাপদভাবে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা ভালো না লাগলেও বৃষ্টি কিছু বলছে না, কারণ সে জানে তার দাদু এই গার্ডদের ছাড়া কোথাও যাবে না। বেশ কিছুক্ষণ এর মাঝেই হোটেলে এসে পৌঁছায় তারা। গাড়ি থেকে নেমে একটা গভীর নিঃশ্বাস নেয় বৃষ্টি। আশেপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে যেন মনটাই ভরে যায় তার। তারপর সবাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেয়। বিকেলে সবাই মিলে ঘুরতে বের হয় তারা। স্বর্ণ মন্দির, ঝুলন্ত ব্রিজ হয়ে একটি সাধারণ ঝর্ণার কাছে গিয়ে ক্যাম্পিং করে আয়োজন করে।
সবাই যখন আনন্দ করতে ব্যস্ত, আহমদ চৌধুরী তখন গার্ডদের বেশ কড়াভাবে হুকুম করেন চারদিকে ভালোভাবে খেয়াল রাখতে, কারণ বিপদ যে কোনো দিক থেকেই আসতে পারে। হালকা খাওয়া দাওয়া শেষ করে সাগর বায়না ধরে ঝর্ণার পাড়ে লেকের পানিতে গোসল করবে। আহমদ ও আশরাফ চৌধুরী প্রথমে মানা করলেও পরে ছেলের জেদের কাছে হার মেনে নেয়। আশরাফ চৌধুরী, অনামিকা চৌধুরী আর সাগর মিলে পানিতে গোসল করতে নেমে পড়ে। সাঁতার না জানায় সে ভয়ে পানিতে নামে না, আর আহমদ চৌধুরী ওপারে দাঁড়িয়ে সবার আনন্দ দেখতে থাকেন। সবকিছুই ঠিক চলছিল, হঠাৎ পানিতে কিছু একটা হয়, আর সাগর, আশরাফ চৌধুরী ও অনামিকা চৌধুরী মিলে কাঁপতে শুরু করেন, কিন্তু কাউকে ডাকতে পারেন না। প্রথম দিকে কিছু না বুঝলেও পরে আহমদ চৌধুরী একটু সন্দেহ হয়। তিনি গার্ডদের দ্রুত চেক করতে বলেন। দুজন গার্ড পানিতে ঝাঁপ দিতেই তারাও কাঁপতে শুরু করে। এতে সবাই অনেক ঘাবড়ে যায়। একজন গার্ড চেক করে দেখে পানিতে কারেন্ট আছে, আর সেই কারণেই সবাই কারেন্টে আটকে কাঁপতে শুরু করেছে। মুহূর্তের মাঝে আনন্দের সময় ভয় ও কষ্টে পরিণত হয়। সবাই ভীষণ ঘাবড়ে যায়। বৃষ্টি চিৎকার করে কাঁদতে কাঁদতে পানিতে ঝাঁপ দিতে চাইলেও ওর দাদু ওকে আটকায়। চোখের সামনে পানিতে থাকা সবাই মারা যায়। ভেসে ওঠে তাদের মৃত নিথর দেহ। চারদিকে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। ছেলের বউ ও একমাত্র নাতির মৃত্যুর শোকে হার্ট অ্যাটাক করেন আহমদ চৌধুরী। বৃষ্টি হয়ে পড়ে একদম একা। গার্ডেরা পানি, কারেন্ট সরানোর ব্যবস্থা করে সবার লাশ উপরে তোলেন, আর আহমদ চৌধুরীকে নিয়ে যান হাসপাতালে। বৃষ্টির নিরাপত্তার জন্য তাকে ঘিরে রাখে 10 জন গার্ড। চারদিকে নেমে আসে শোকের ছায়া। বাবা মা আর একমাত্র ছোট ভাইয়ের মৃতদেহের সামনে বসে হাউমাউ করে কাঁদছে বৃষ্টি। তাদের মৃত্যুটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। রাঙামাটি থেকে গতকালকেই ফিরেছে তারা। সবাই আনন্দ উল্লাসের সাথে রাঙামাটিতে গেলেও ফিরে এসেছে লাশ হয়ে। আহমদ চৌধুরীর অবস্থাও খুব খারাপ। হার্ট অ্যাটাক করার পর 3 ঘন্টার জন্য রাঙামাটির হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল তাকে। সেখানে অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকা হাসপাতালে নিয়ে আসা হয়। আর এতটুকু সময় বৃষ্টির ছিল কড়া নিরাপত্তায় গার্ডদের মাঝে। গার্ডরা যেন নিজের জীবন দিয়ে হলেও বৃষ্টিকে রক্ষা করতে প্রস্তুত। বৃষ্টি যখন বাবা মা এবং ভাইয়ের লাশের কাছে বসে হাউমাউ করে কান্না করছিল, তখনই সেখানে এসে হাজির হন ইমরান খান। ইমরান খান আশরাফ চৌধুরীর ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, সেই সাথে ছিলেন বিজনেস পার্টনারও। দুজনের মাঝে বিজনেস নিয়ে অনেক ঘনিষ্ঠতা ছিল, তাই প্রায় সময়ই চৌধুরী বাড়িতে যাতায়াত করতেন ইমরান খান। চৌধুরী পরিবারের সবাই তাকে বেশ ভালোভাবেই চেনে। তার বৃষ্টির কাছে আসতে তাকে কোনো বাধা পোহাতে হলো না। গার্ডরা বিনা সংকোচেই তাকে বৃষ্টির কাছে যেতে দেয়। ইমরান খান বৃষ্টির কাছে গিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এসব কি করে হলো বৃষ্টি? আমি তো এসবের কিছুই জানতাম না। সেদিন তোমার দাদু আমাকে সাগরের জন্মদিনে ইনভাইট করেছিলেন, কিন্তু আমার জরুরি একটা কাজ থাকায় জন্মদিনের পার্টিতে আসতে পারিনি। এর মাঝে এত কিছু হয়ে যাবে কল্পনাও ছিল না আমার। কি থেকে কি যে হয়ে গেল এসব। এতটুকু বলে থামলেন ইমরান খান। ওনার কথা শুনে বৃষ্টি ফুপিয়ে কান্না করে উঠল। ওনার হাত ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, আঙ্কেল, আমি বাবা মাকে আর সাগরকে ছাড়া কিভাবে থাকবো? আমাকে একা ফেলে কেন চলে গেল ওরা? এখন আমার যে পৃথিবীতে আর কেউ রইল না আঙ্কেল। আমি যে একদম একা হয়ে গেলাম। কেঁদো না বৃষ্টিমা। জন্ম মৃত্যুর উপরে কি আমাদের কারো হাত আছে বলো? আল্লাহর যে ইচ্ছা সেটাই তো হবে। সব কিছুই আমাদের মেনে নিতে হবে। তুমি কান্না করো না, আমি আছি তোমার সাথে। আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তোমার কোনো সমস্যাই হবে না সেখানে। কথাগুলো বলে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন ইমরান খান। বৃষ্টি ওনার কথার উত্তরে কোনো কিছু বলল না, শুধু হাউমাউ করে কান্না করতে লাগলো। জোহরের নামাজ পর ইমরান খান ও গার্ডরা সাথে থেকে জানাজা পড়ালেন সবার। সবাইকে কবর দেওয়ার জন্য নিয়ে গেলে বৃষ্টি নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর কিছু গার্ডদের সাথে নিয়ে ছুটে গেল হাসপাতালে। সেখানে পৌঁছাতেই জানতে পারলো আহমদ চৌধুরী জ্ঞান ফিরেছে। সে এখন আউট অফ ডেঞ্জার। ডাক্তার বৃষ্টিকে দেখে তাকে ডেকে বলল, আমি আপনাকেই ফোন দিতে যাচ্ছিলাম মিস বৃষ্টি। আপনার দাদু এখন আউট অফ ডেঞ্জার, তবে তার হার্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। সে হয়তো যখন তখন আবারও হার্ট অ্যাটাক করতে পারেন। তাই এখন থেকে ওনাকে শান্ত রাখার চেষ্টা করুন। এমন কোনো কাজ করবেন না যেটা ওনার মতের বাইরে হয়। আরেকবার হার্ট অ্যাটাক হলে ওনাকে আর বাঁচানো যাবে না। ডাক্তারের কথায় মুখে কিছু বলল না বৃষ্টি, শুধু মাথা নেড়ে সায় দিল। তারপর কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, আমি কি এখন দাদুর সাথে দেখা করতে পারি ডাক্তার? ওর কথার উত্তরে ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ মিস বৃষ্টি, আপনি দেখা করতে পারেন, তবে খেয়াল রাখবেন উনি যেন কোনো কারণে উত্তেজিত না হন। কথাটা বলেই চলে গেলেন ডাক্তার।
বৃষ্টি আর দেরি না করে গার্ডদের বাইরে থাকতে বলে ক্যাবিনে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখলো আহমদ চৌধুরীর চোখ বন্ধ করে শুয়ে আছেন। বৃষ্টি তার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রথমে নিজেকে মনে মনে শান্ত করার চেষ্টা করলো। সে কোনোভাবেই তার দাদুর সামনে কান্না করতে চায় না। বাবা মা ভাই সবাইকে হারিয়েছে সে। এখন শেষ অবলম্বন বলতে শুধুমাত্র তার দাদুই রয়ে গেছেন। সে কোনোভাবেই তার দাদুকে হারাতে চায় না, তাই যেভাবেই হোক তার সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না সে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালেন আহমদ চৌধুরী। বৃষ্টিকে দেখতে পেয়ে মুখে হালকা হাসির রেখা টেনে চোখ দিয়ে ইশারা করে বললেন, এদিকে এসে আমার পাশে বসো দাদুমণি, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওনার কথায় ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে ওনার পাশে গিয়ে বসলো বৃষ্টি। তারপর ওনার ডান হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, তোমার এখন কেমন লাগছে দাদু? কোথাও কষ্ট হচ্ছে না তো? বৃষ্টির প্রশ্নের কোনো উত্তর দিলেন না আহমদ চৌধুরী। কিছুক্ষণ চুপ করে বৃষ্টির দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলেন, ওদের কবর দেওয়া ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে দাদুমণি, কোনো সমস্যা হয়নি তো? কথাটা বলার সময় বেশ কয়েকবার কেঁপে উঠল ঠোঁট আহমদ চৌধুরীর, কিন্তু তিনি নিজেকে কন্ট্রোল করে নিলেন। দু চোখ বেয়ে দুফোঁটা পানিও গড়িয়ে পড়ল তার। তবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টির থেকে লুকানোর চেষ্টা করলেন, কিন্তু তবুও সফল হলেন না তিনি। বৃষ্টি তার চোখের অশ্রু দেখে ফেলেছে। দাদুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার আর নিজের কান্না আটকাতে রাখতে পারল না। বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে দাদুর বুকে মুখ লুকালো। আহমদ চৌধুরী ওকে আর বাধা দিল না, কাঁদতে দিল ইচ্ছা মতো। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যাবার পর বৃষ্টি নিজেকে সংযত করে চোখ মুছে উঠে বসলো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, দাদু, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আমি খুব দ্রুতই তোমাকে নিয়ে বাসায় ফিরে যাব। কিচ্ছু হবে না তোমার। তুমি আর আমি মিলে আবার ওই বাসায় আনন্দে থাকবো। কথাগুলো বলার সময় গলা ভার হয়ে কান্না করে দিল বৃষ্টি। সে যে কোনোভাবে মেনে নিতে পারছে না ওই বাড়িতে মা বাবা এবং ভাই ছাড়া একা থাকার কথা, কিন্তু দাদুকে তো শান্ত করতেই হবে তার। বৃষ্টির কান্না থামিয়ে দিয়ে হঠাৎ করে আহমদ চৌধুরী বলে ওঠেন, আমি তোমার বিয়ে দিতে চাই বৃষ্টি, আর সেটা কয়েকদিনের মধ্যেই। ওনার কথা শুনে থমকে গেল বৃষ্টি। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছেন না সে। দাদু, তুমি কি বলছো এসব? আমার বিয়ে? হ্যাঁ দাদুমণি, আমি দ্রুতই তোমার বিয়ে দিতে চাই আমার পছন্দের পাত্রের সাথে। জানি না আমি আর কতদিন বেঁচে থাকবো। প্রকাশ করতে পারি না, কাউকে বলতেও পারি না, তেমন তোমার আমার জীবনেও আছে। আমাদের চারপাশে সবসময় বিপদ উৎপেতে আছে, তাই তোমাকে সব বিপদ মুক্ত করার জন্যই আমি বিয়ের আয়োজন করেছি। তুমি আমাকে ভুল বোঝো না দাদুমণি, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। চোখের সামনে নিজের পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে দেখেছি। মৃত্যুর আগে অন্তত তোমার একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। তোমাকে আমি যার হাতে তুলে দিচ্ছি
তার কাছে তুমি অনেক সুখী হবে। সব বিপদ থেকে তোমার ছায়া হয়ে রক্ষা করবে সে তোমায়। তুমি সুখী হবে দাদুমণি, অনেক সুখী হবে তুমি। দাদুর কথার কোনো উত্তর দিল না বৃষ্টি। কোনো ভাষাই যেন খুঁজে পেল না সে। আপনি এটা কিভাবে করছেন আঙ্কেল? বৃষ্টির এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া কি আপনার উচিত হচ্ছে? আমি চেয়েছিলাম আমার একমাত্র ছেলে ইমনের বউ হিসেবে বৃষ্টিকে ঘরে তুলতে। এ ব্যাপারে আশরাফের সাথেও কথা বলেছিলাম আমি। ও বলেছিল আপনার থেকে শুনে আমায় পরে জানাবে, কিন্তু আপনি এভাবে কাউকে না জানিয়ে এত দ্রুত বৃষ্টির বিয়ে ঠিক করবেন সেটা আমি ভাবতেও পারিনি। 7 দিন হয়নি ওর বাবা মা ও ভাই মারা গেছে, আর এত তাড়াতাড়ি আপনি ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন? বেশ রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে থামলো ইমরান খান। ওনাকে থামতে দেখে মুচকি হাসলেন আহমেদ চৌধুরী। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, বৃষ্টি আমার নাতনিই নয়, বরং ও আমার কলিজার টুকরা নয়নের মণি। ওর কিসে ভালো এবং কিসে মন্দ হবে সেটা আমার চাইতে ভালো হয়তো তুমি বুঝবে না ইমরান। আর তাই আশরাফ আমার থেকে জানার কথা তোমার বলেছিল, তাই ওকে নিয়ে আমাকেই ভাবতে দাও। আমি নিজের পুরো পরিবার অচেনা শত্রুর হাতে ধ্বংস হতে যেতে দেখেছি। কিভাবে বৃষ্টির জীবনটা ধ্বংস হতে দিতে পারি না। তাই ওর জন্য যেটা ভালো হবে সেটাই করব। আর পছন্দের ছেলেকে বিয়ে করবে ও। ওনার কথা শুনে হাতের মুঠো শক্ত করলেন ইমরান খান। রাগে যেন তার শরীর জ্বলে যাচ্ছে। সে যেভাবেই হোক বৃষ্টিকে নিজের বাড়ির বউ করতে চায়, কিন্তু এই বুড়োটা কেন এত তাড়াহুড়ো করছে ওর বিয়ের জন্য সেটা যেন মাথায় ঢুকছে না তার। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে ইমরান খান বলল, ইমরান খান দেখুন আঙ্কেল, বৃষ্টি আমার কাছে থাকলে সব চাইতে সেফ থাকবে। আমি আপনার কাছে প্রমিস করছি, আমার কাছে অনেক ভালো থাকবে বৃষ্টি মামনি। আমি ওকে ছেলে বউ হিসেবে নয়, নিজের মেয়ে করে রাখবো। কোনো রকম বিপদ স্পর্শ করবে না ওকে। আপনি শুধু কিছুদিন সময় দিন। আমার ইমন বিদেশ থেকে ফিরলেই ওর সাথে বৃষ্টির বিয়ের ব্যবস্থা করব আমি। ওনার কথার কোনো উত্তর দিলেন না আহমদ চৌধুরী। লাঠি হাতে গুটি গুটি পায়ে ইমরান খানের পাশে গিয়ে এলেন। সন্দেহের দৃষ্টিতে ইমরান খানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করলেন, আমি চারদিকে এত নিরাপত্তা দিয়েও, এত সিকিউরিটি দিয়েও আমার পুরো পরিবার ওই অচেনা শত্রু থেকে বাঁচাতে পারিনি, শুধুমাত্র আমার নাতনি ছাড়া। তাহলে তুমি কিভাবে এত শিওর হয়ে কথাও দিচ্ছ যে তোমার কাছে বৃষ্টি সবচেয়ে বেশি সেফ থাকবে? তার মানে কি ইমরান, তুমি চেনো আমাদের সেই শত্রুকে? প্রশ্নটি করেই ইমরান খানের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন আহমদ চৌধুরী। ওনার এমন প্রশ্নে ভীষণ অস্বস্তিতে পড়ে গেলেন ইমরান খান। কি বলবেন কিছুই যেন মাথায় আসছে না তার। কপাল বেয়ে এক ফোঁটা ঘাম বেরিয়ে পড়ল নিচে। ওনাকে অস্বস্তি বোধ করতে দেখে আহমদ চৌধুরী মুচকি হাসলেন। তারপর অন্যদিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি এবার আসতে পারো ইমরান। বৃষ্টি বিয়ের সময় হয়ে গেছে, ওর হবু বর এলো বলে। এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। আহমদ চৌধুরীর কথা শুনে রেগে ফোঁসফোঁস করতে লাগলো ইমরান খান, কিন্তু নিজেকে শান্ত করার চেষ্টা করে রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে গেল। আহমদ চৌধুরী কিছু একটা ভাবলো। ওর চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টির রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের সোফার উপর বিয়ের সাজে সেজে চুপটি করে বসে আছে বৃষ্টি। ওর পাশেই বসে আছেন আহমদ চৌধুরী, আর ওদের সামনাসামনি সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে শ্রাবণ ও কাজী সাহেব। বৃষ্টি এখন অবধি শ্রাবণকে একবারের জন্য দেখেনি। মাথা নিচু করে শাড়ির আঁচল হাতের আঙ্গুলের সাথে পেঁচাচ্ছে আর কিছু ভাবছে সে। আহমদ চৌধুরী বৃষ্টির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। দাদুমণি, এভাবে নিচের দিকে তাকিয়ে না থেকে একবার নিজের হবুবরকে দেখে নাও তো। আমি চাই না তুমি বিয়ের পর অভিযোগ করো যে তোমাকে আমি এমন কারো সাথে বিয়ে দিয়েছি যাকে তোমার পছন্দ হয়নি। আশা করি শ্রাবণকে দেখলে তোমার অবশ্যই পছন্দ হবে। তুমি একটিবার ওকে দেখে নাও, একবার ওর মুখের দিকে ফিরে তাকাও, তারপরেই বিয়ের কাজ শুরু হবে। আহমদ চৌধুরীর কথায় কিছুক্ষণ চুপ করে রইল বৃষ্টি, কোনো উত্তর দিল না। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যাবার পর সে ধীরে ধীরে ফিরে তাকালো শ্রাবণের দিকে। প্রায় 6 ফিটের মতো লম্বা, বেশ বডি বিল্ডার, লাল ফর্সা গায়ের রং, চোখ দুটো বেশ গভীর ও মায়াবী, মুখে খোঁচা খোঁচা দাড়ি, বাম পাশের গালে একটা কাটা দাগ।
তবে দাগটা যেন তার সৌন্দর্য কমানোর বদলে আরো বাড়িয়ে দিয়েছে। ঘন কালো বেশ লম্বা চুল কপালের উপর উঠছে। এক কথায় যে কোনো মেয়ে প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর শ্রাবণ। কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মাঝে তেমন কোনো অনুভূতি নেই। সে শ্রাবণকে ভালো করে একবার পর্যবেক্ষণ করে চোখ নামিয়ে নিল। সে সাথে বেশ অস্বস্তি বোধ করতে লাগলো, কারণ শ্রাবণ ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে ফেলতে চাইছে ওকে। বৃষ্টিকে চোখ নামিয়ে নিতে দেখে আহমদ চৌধুরী আর কোনো প্রশ্ন করলেন না। মুস্কি হেসে কাজী সাহেবের দিকে তাকিয়ে বললেন, এবার আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আমার মনে হয় আমার নাতনির তার হবু বরকে মনে ধরেছে। কথাটি বলতেই হঠাৎ কি হলো, শ্রাবণ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তারপর কাজী সাহেবকে দ্রুত হাত ধরে দাঁড় করিয়ে ঘাড়ে এমনভাবে চেপে ধরলো যে সে সাথে সাথে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় বৃষ্টি এবং আহমদ চৌধুরী দুজনেই অবাক চোখে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। আহমদ চৌধুরী কিছু প্রশ্ন করবেন তার আগেই শ্রাবণ দ্রুত বৃষ্টির হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটি রুমের মাঝে ধাক্কা দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। তারপর দরজার তালা দিয়ে দিল। গার্ডদের ডেকে বলল, যতক্ষণ আমি এখানে ফিরছি ততক্ষণ এই রুমের সামনে চোখখান খোলা রেখে বাড়া দেবে। কোনো মানুষ তো দূর মাছেও যেন রুমের মাঝে প্রবেশ করতে না পারে। যদি ভেতরের মেয়েটির কিছু হয় তাহলে তোমরা কেউ বাঁচবে না, এটা মনে রেখো। কথাটি বলেই সে ছুটে এলো আহমদ চৌধুরীর কাছে। এদিকে শ্রাবণের কাণ্ড দেখে আহমদ চৌধুরী উত্তেজিত হয়ে বারবার জিজ্ঞেস করছেন, কি হয়েছে শ্রাবণ? তুমি এমন কেন করছো? বৃষ্টি রুমে আটকালে কেন? আহমদ চৌধুরী কোনো প্রশ্নের উত্তর দিল না শ্রাবণ। সে দ্রুত এগিয়ে এসে ওর সাথে নিয়ে আসা 10 জন কালো পোশাকধারী লোককে বলল, তোমাদের মাঝে থেকে দুজন দ্রুত এই নকল কাজী সাহেবকে জায়গা মতো নিয়ে যাও। আমি তাড়াতাড়ি ফিরে আসছি। আর বাকিরা এখানে থেকে ম্যাডামের খেয়াল রাখবে। কোনো কাকপক্ষের জন্য এই বাসার মধ্যে ঢুকতে না পারে, সে হোক পরিচিত বা অপরিচিত। শ্রাবণ কথাগুলো বলেই আচমকা আহমদ চৌধুরী পরে থাকা পায়ের পাঞ্জাবিটা 2 হাত দিয়ে টেনে ছিঁড়ে গা থেকে সরিয়ে ফেললো। তাতে আহমেদ চৌধুরী আরো বেশি চমকে গিয়ে ওর দিকে রাগের চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল, শ্রাবণ, কি হচ্ছে? কি করছো তুমি এসব? শ্রাবণ তার কথায় উত্তর না দিয়ে তার গায়ে কিছু খুঁজতে লাগলো। তখনই ওর নজরে পড়লো আহমেদ চৌধুরীর বুকের বাঁ পাশে এক জায়গা অল্প একটু রক্ত। শ্রাবণ আহমেদ চৌধুরীর দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, দাদু তাড়াতাড়ি চলুন, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কথাটা বলে আর দেরি না করে দ্রুত আহমেদ চৌধুরীকে কোলে নিল শ্রাবণ। এতে আহমদ চৌধুরী অবাক হয়ে নিজের বুকের দিকে তাকালেন। খেয়াল করলেন তার বুকে ছোট্ট একটি কিছু বিঁধে আছে, যেখানে জমে আছে অল্প একটু রক্ত। উনি বেশ অবাক হলেন। যেখানে হাত রেখে জায়গাটা স্পর্শ করতেই বুকে তীব্র যন্ত্রণা হতে লাগলো তার। উনি কিছু বলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। এদিকে বৃষ্টি বন্ধ রুমের মাঝে দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে কান্না করছে আর দরজা খুলতে বলছে। ভীষণ রকমের ভয় পাচ্ছে সে। অনেকক্ষণ হলো চিৎকার করে ও দাদু বা অন্য কারো সারা শব্দ পাচ্ছে না, তাই ভয়টা যেন আরো জেকে বসেছে মনে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। এদিক সেদিক খোঁজাখুঁজি করছে কোথা দিয়ে বাইরে যাবে, কিন্তু না, এই রুমগুলো ওর দাদু এমনভাবে তৈরি করেছে যেন বাইরে বের হওয়ার কোনো জায়গাই নেই। জানালাগুলোতেও এমনভাবে গ্রিল দেওয়া হয়েছে যে হাতও বাইরে বের করার জায়গা নেই। বৃষ্টি ভীষণ রকমের ভয় পেয়ে ভেঙে পড়ল। সে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। গুটিসুটি হয়ে বসে ভয়ে কাঁপতে লাগলো। প্রায় 1 ঘন্টা হলো আহমদ চৌধুরীকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকেছেন ডক্টর। এখন পর্যন্ত সেখান থেকে কেউ বের হয়নি। এদিকে অপারেশন থিয়েটারের বাইরে শ্রাবণ উত্তেজিত হয়ে এদিক থেকে ওদিক বারবার পায়চারি করছে আর কিছু একটা ভাবছে মনোযোগ দিয়ে। কোনোভাবেই যেন মাথা কাজ করছে না তার। রাগ যেন শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় শিরশিরিয়ে বেড়াচ্ছে তার। সে উপস্থিত থাকতে তার সামনে কিভাবে এরকম একটা ঘটনা ঘটে গেল, এ কথা ভাবতেই রাগের শরীর জ্বলে যাচ্ছে তার। হঠাৎ ডাক্তার ইমতিয়াজের ডাকে ধ্যান ভাঙে শ্রাবণের। সে পেছন ফিরে তাকাতেই ডাক্তার ইমতিয়াজ তাকে জিজ্ঞেস করেন, আহমেদ চৌধুরীর কি হন আপনি? ওনার প্রশ্নের উত্তরে এক মুহূর্ত সময় নেয় না শ্রাবণ। দ্রুত বলে ওঠে, আমি ওনার নাতনি বৃষ্টির হাজবেন্ড শ্রাবণ। এখন কেমন আছেন উনি? উনি সুস্থ হয়ে যাবেন তো? শ্রাবণের প্রশ্নের উত্তরে কিছুক্ষণ চুপ থাকেন ইমতিয়াজ। তারপর গম্ভীর গলায় বলেন, আপনি আমার সাথে আমার কেবিনে আসুন মিস্টার শ্রাবণ। কথাটা বলেই ক্যাবিনের দিকে হাঁটতে থাকেন ইমতিয়াজ। শ্রাবণও ওনার পিছু পিছু ক্যাবিনে গিয়ে উপস্থিত হয়। তারপর উত্তেজিত গলায় প্রশ্ন করে, এখন আমি চৌধুরী কেমন আছেন ডাক্তার? সে সুস্থ হয়ে যাবেন তো? ওর কথার উত্তরে নিজের চেয়ারে গিয়ে বসেন ইমতিয়াজ। তারপর শ্রাবণকে চেয়ারে বসতে বলে। গম্ভীর গলায় বলেন, দেখুন মিস্টার শ্রাবণ,
আহমদ চৌধুরীর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। ওনার বুকে একটি অতি বিষাক্ত ছোট পিন বিশিষ্ট একটি পুশ করা হয়েছিল, যেটা ওনার বুক থেকে আমরা অনেক চেষ্টা করেও বের করতে পারিনি, কারণ সেই জিনিসটা এমন এক ধাতুর তৈরি যেটা শরীরের ভিতর প্রবেশের সাথে সাথে গলতে শুরু করে আর ওনার হার্টের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করতে থাকে। এটা এমন একটা বিষাক্ত পিন ছিল যা ওনার হার্ট অ্যাটাক করিয়ে মৃত্যু হতে সক্ষম। আর পিনটা আপনি না দেখলে বা কয়েক ঘন্টা অতিবাহিত হলে নয়তো আমরা ওনার হার্ট অ্যাটাক হয়েছে বলে ধরে নিতাম, ততক্ষণে উনি হয়তো মারাও যেতেন। আমরা জানতেও পারতাম না আসলে ওনার কি হয়েছে। এতটুকু বলে থামলেন ইমতিয়াজ। উনার কথাগুলো এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে শুনছিল শ্রাবণ। সেই সাথে রাগে যেন তার শরীর পুড়ে যাচ্ছিল। সে ভীষণ রাগীভাবে বলল, আপনারা সেই বিষাক্ত পিনটা বের করতে পারেননি? এটা কিভাবে বলতে পারেন ডাক্তার? ওটা যদি বের করে না থাকেন তাহলে তো এখন ওনার হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা নিশ্চিত, তাই না? আপনারা ডাক্তার হয়ে এটা কিভাবে বলতে পারেন? মিস্টার শ্রাবণ, প্লিজ আপনি হাইপার হবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি ওনাকে এখানে নিয়ে আসার আগেই সেই পিনটা প্রায় অর্ধেক গলে গিয়েছে, তার শরীরে প্রবেশ করে গিয়েছিল, আর বাকিটুকু আমরা অপারেশন থিয়েটারে নেওয়ার আগে গলতে শুরু করে, যে কারণে আমরা সেটি বের করতে সক্ষম হয়নি। তাই ওনাকে বাসাতে সেই জায়গাটুকুর মাংস কেটে ফেলে দিতে বাধ্য হয়েছি। তবে এটা কেটে ফেলে দিলেও তার অনেক বিষক্রিয়া ওনার হার্টের অলরেডি প্রবেশ করে গিয়েছিল, তাই আমরা এখনও শিওর নই যে উনি আদৌ সুস্থ হবেন কিনা। 72 ঘন্টা যাওয়ার আগে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। তবে যদি উনি বেঁচেও যান, তবু এই বিষক্রিয়ার প্রভাবে ওনার শরীরে কোনো দিক না দিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হয়তোবা সারা শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে, কোমায়ও চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ডক্টর ইমতিয়াজের কথায় কোনো উত্তর দিল না শ্রাবণ। কিছুক্ষণ চুপ করে বসে কিছু একটা ভাবলো, তারপর গম্ভীর গলায় বলল, আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, আর এতটুকু সময় আমি চৌধুরীকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। আশা করি আপনি তার ভালোভাবে খেয়াল রাখবেন, আর ওনার কেবিনে বা কেবিনের আশেপাশে ভুল করেও পরিচিত বা অপরিচিত কাউকে প্রবেশ করতে দেবেন না আমার অনুমতি ছাড়া। এই যে আমার নাম্বার, যে কোনো প্রয়োজনে ফোন করে আমাকে বলবেন, আমি চলে আসবো। কথাগুলো বলেই ডাক্তার ইমতিয়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর দ্রুত হেঁটে সেখান থেকে বেরিয়ে ফোন হাতে নিয়ে কাউকে ফোন করতে করতে ছুটে বেরিয়ে গেল। ডাক্তার ইমতিয়াজ নিজের ক্যাবিনে বসে কিছুক্ষণ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ছোট করে একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, কেন জানি না এই লোকটাকে ভীষণ রকমের রহস্যময় মনে হচ্ছে আমার। তবে সে যাই হোক না কেন, লোকটা বেশ ভালো বুদ্ধিমানও বটে, নইলে আহমেদ চৌধুরীর ব্যাপারটাও এত সহজে হ্যান্ডেল করা কারো সাধ্য নয়। চেয়ারের উপরে বাধা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে লোকটি। এদিক সেদিক তাকিয়ে নিজেকে উন্মুক্ত করার চেষ্টা করতে লাগলো। তখনই শ্রাবণ উঠে দাঁড়িয়ে লোকটার চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, তোর কি মনে হচ্ছে তুই চাইলে এখান থেকে মুক্ত হতে পারবি? সেটা কখনোই সম্ভব নয়। যদি নিজের ভালো চাস তাহলে সত্যি করে বল, কেন আহমেদ চৌধুরীকে মারতে চেয়েছিলি, আর তোকে কে পাঠিয়েছে? শ্রাবণের কথায় লোকটা হঠাৎ শান্ত হলো। কিছু একটা ভেবে ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমার হাতটা আগে খুলে দিন প্লিজ। আমার হাতে প্রচুর ব্যথা অনুভব করছি, যে কারণে প্রশ্নের উত্তর দিতে গুরুত্ব দিতে পারছি না। লোকটার এমন কথায় কেন জানি না সন্দেহ হলো শ্রাবণের। তারপরেও লোকটা ওর কথার উত্তর দেবে ভেবে লোকটার হাতের বাঁধন খুলে দিল সে। লোকটা নিজেকে উন্মুক্ত পেয়ে রহস্যময় হাসলো, তারপর শ্রাবণের দিকে তাকিয়ে বলল, এখন বলুন আপনি কি জানতে চান? শ্রাবণ লোকটার সামনাসামনি এসে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে প্রশ্ন করলো, সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? কেন এসেছিলি কাজে সেজে আহমেদ চৌধুরীকে মারতে? আর আহমেদ চৌধুরীর বুকে ওই পিন তুই পুশ করলি কিভাবে? শ্রাবণের প্রশ্নে নড়ে চড়ে বসলো লোকটি।
তারপর নিজের বাঁ হাত দিয়ে মুখের ঘাম মোছার অভিনয় করে দ্রুত হাতে থাকা আংটি থেকে কিছু একটা খেয়ে নিল। লোকটার এমন কাণ্ডে শ্রাবণ দ্রুত লাফিয়ে উঠল, তার হাত ধরে উত্তেজিত গলায় বলল, কি করছিস তুই? এটা কি ছিল এতে? লোকটি হা হা করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, লোক আপনি কি ভেবেছেন স্যার এত তাড়াতাড়ি আপনি ধরে ফেলতে পারবেন সব কিছু? সেটা কখনোই সম্ভব না। আপনি আমার থেকে কোনো কথাই বের করতে পারবেন না, আর কখনোই আসল লোকদের কাছে আমি আপনাদেরকে পৌঁছে দেব না। তার কথায় অগ্নিশর্মা হয়ে উঠল শ্রাবণ। রাগে দাঁত কিরমির করে লোকটার কলার ধরে ঝাঁকিয়ে বলল, কি বলতে চাইছিস তুই? সত্যি করে বল, কে তুই? কে পাঠিয়েছিল তোকে? আর তুই কেন মরতে চেয়েছিলি আমি চৌধুরীকে? নইলে আমি তোকে এক্ষুনি শেষ করে ফেলবো। শ্রাবণের কথায় লোকটা মাতালের মতো কণ্ঠে করে বলল, আপনি আমাকে কি শেষ করবেন স্যার? এখন তো আমি নিজেই জমের দুয়ারে কড়া নাড়ছি। এই আন্টিতে যেটা ছিল সেটাই মারাত্মক রকমের বিষ, যা শরীরে প্রবেশ করার সাথে সাথেই নিজের কাজ শুরু করে। আর সেটা অলরেডি আমার শরীরেও শুরু করে দিয়েছে। আমি হয়তো আর কিছুক্ষণের অতিথি মাত্র। তবে আপনাকে একটা কথা বলতে পারি, আহমদ চৌধুরীকে যে পিনটা আমি পোস্ট করেছিলাম সেটা আমার কলমে ছিল, যা আপনাদের কথার ফাঁকে আমি ওনার শরীরে নিক্ষেপ করি। ওনার মৃত্যু তো নিশ্চিত, কেউ ওনাকে বাঁচাতে পারবে না। চৌধুরী পরিবারে কেউ বেঁচে থাকবে না, কেউ না। ও সবাইকে মেরে ফেলবে। কথাগুলো বলতে বলতে লোকটার মুখ দিয়ে ফেনা উঠে গেল। সে ঢলে পড়ল মৃত্যুর কোলে। এতে যেন শ্রাবণের রাগটা মাথায় চড়ে বসলো। ও লোকটাকে নিচে ফেলে এলোপাথারি লাথি ও কিলঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, আমি সবকিছু বের করে ছাড়বো, কিছু হতে দেবো না আমি চৌধুরীর। খুঁজে বের করবো সেই কালপ্রিটকে যে আড়ালে থেকে এইসব করছে। প্রায় 5 ঘন্টা পর আহমদ চৌধুরীকে হাসপাতালে কড়া নিরাপত্তায় রেখে চৌধুরী নিবাসে ফিরে নিয়ে আসেন। ততক্ষণে রাত প্রায় 1টা বেজে গেছে। সেখানে ফিরে এইসব গার্ডদের ডেকে জিজ্ঞেস করে, আমি যাওয়ার পর এখানে কেউ এসেছিল কি? শ্রাবণের প্রশ্নের উত্তরে গার্ডদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, না স্যার, কেউ আসেনি। তবে ম্যাডাম অনেকক্ষণ সময় ধরে দরজায় ধাক্কা দিয়ে খুলতে বলে রান্না করছিলেন, কিন্তু আমরা আপনার আদেশ মতো দরজা খুলিনি। তবে প্রায় 1 ঘন্টা হলো ম্যাডামের কোনো সারা শব্দ পাচ্ছি না। আমাদের চিন্তা হচ্ছে ম্যাডামের কিছু হয়ে যায়নি তো। ওদের কথায় কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় শ্রাবণ বলল, তোমরা নিজেদের কাছে যাও, ম্যাডামকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, ওকে আমি দেখছি। ওর কথায় মাথা নিচু করে নিজেদের ডিউটিতে চলে গেল সবাই। শ্রাবণ আর দেরি না করে দ্রুত হেঁটে বৃষ্টিকে যে রুমে আটকে রেখেছে সেখানে চলে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো বৃষ্টি এলোমেলো ভাবে ফ্লোরে ঘুমিয়ে আছে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে তার। লম্বা চুলগুলো এলোমেলো ভাবে মুখের উপর লেপটে আছে। ঘুমন্ত মুখটা ভীষণ নিষ্পাপ লাগছে দেখতে। শ্রাবণ পা টিপে টিপে বৃষ্টির পাশে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে পা থেকে মাথা অবধি চেয়ে দেখলো তাকে। আলতো হাতে মুখের উপর থাকা চুলগুলো সরিয়ে দিল। তারপর খুব সাবধানে কোলে তুলে নিয়ে বিছানা ঠিক করে শুইয়ে দিয়ে আস্তে করে বলল, সরি এইভাবে কষ্ট দেওয়ার জন্য। কথাটা বলে সোজা হয়ে বসে কিছু একটা চিন্তা করলো। তারপর রুম থেকে বেরিয়ে গিয়ে কিচেন থেকে প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আবার ফিরে আসলো। খাবারের প্লেটটা টেবিলে রেখে আস্তে আস্তে বৃষ্টিকে ডাকতে লাগলো শ্রাবণ। বৃষ্টি, বৃষ্টি ওঠো, ওঠে খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, তোমাকে অনেক ক্লান্ত লাগছে। খাবারটা খেয়ে চেঞ্জ করে আবার ঘুমিয়ে পড়ো। বৃষ্টি, এই বৃষ্টি। এতবার ডাকার পরে ঘুম ভাঙলো না বৃষ্টির। শ্রাবণ বুঝতে পারলো অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে হয়তো গভীর ঘুমে তলিয়ে আছে সে। তাই এবার মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাকতে লাগলো ওকে। বেশ কয়েকবার ডাকার পর চোখ মেলে তাকালো বৃষ্টি। কিছুক্ষণ শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থেকে লাফিয়ে উঠে বসে চিৎকার করতে লাগলো, কে আপনি? আপনি এখানে কেন? আমি কোথায়? দাদু, আমার দাদু কোথায়? কথাগুলো বলেই চিৎকার করতে শুরু করলো বৃষ্টি। শ্রাবণ ওকে থামাতে ওর এক হাত ধরে বারে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, শান্ত হও বৃষ্টি, সব ঠিক আছে, তুমি নিচের বাড়িতেই আছো। আমার দিকে তাকিয়ে দেখো, আমি শ্রাবণ, আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি যেন শান্ত থাকার পাত্রেই নয়। সে এক নাগারে চিল্লিয়ে যাচ্ছে আর দাদুকে খুঁজে চলেছে। বিছানা থেকে নামার জন্য দ্রুত সেখান থেকে সরে পড়তে চাইছে। শ্রাবণ হঠাৎ করে ওকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো আর শান্ত করার চেষ্টা করতে লাগলো।
এভাবে বেশ কিছুক্ষণ চলার পর একসময় ক্লান্ত হয়ে শান্ত হয়ে গেল বৃষ্টি। ওকে শান্ত হতে দেখে ছেড়ে দিল শ্রাবণ। তারপর ওর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার দিকে তাকাও বৃষ্টি, দেখো আমাকে তুমি আগেও দেখেছো, তোমার সাথে আমার বিয়ের কথা ছিল। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, একটু শান্ত হোক, তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। শ্রাবণের কথার উত্তরে শান্ত হয়ে গেল বৃষ্টি। ওর দিকে ঘাড় কাত করে অসহায়ের মতো তাকিয়েই রইল। শ্রাবণ ওর মুখের দিকে তাকাতেই যেন থমকে গেল। কি বলবে কিছুই যেন মাথায় আসলো না তার। বৃষ্টিকে এমন অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখে মাথার মধ্যে যেন সবকিছু গুলিয়ে যেতে লাগলো। সে নিজেকে সংযত করে অন্যদিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি খাবারগুলো খেয়ে নাও বৃষ্টি, আমি এক্ষুনি আসি। আর হ্যাঁ, একদম চিলেচিলি করবে না বা ভয়ও পাবে না, আমি যাব আর আসবো। কথাটা বলে আর এক মুহূর্ত যেখানে না দাঁড়িয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল শ্রাবণ। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললো সে। তারপর মনে মনে বলল, কি হচ্ছে আমার সাথে? আমি ওই মেয়েটার অসহায় চাউনি থেকে এমন দুর্বল হয়ে পড়ছি কেন? না না, আমি কারো মায়ে চড়াবো না, কারোর জন্য নিজেকে দুর্বল করব না। শ্রাবণের মনে দুর্বলতা সৃষ্টি করার স্বার্থ কারো নেই, ওই মেয়েটারও না। নিজেকে সংযত রাখতে হবে আমায়। কথাগুলো মনে মনে বলে হাতের মুঠো শক্ত করে কিছুক্ষণ চোখ বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে রইল শ্রাবণ। তারপর আবারও ছাদ থেকে নিচে নেমে এলো। বৃষ্টির রুমে এসে দেখলো সে আবারও খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। খাবারটা যেমন প্লেটে সাজিয়ে রাখা ছিল এখনো একইভাবে পড়ে আছে। ওর ঘুমন্ত মুখটা দেখে ভীষণ মায়া হতে লাগলো শ্রাবণের। তাই দ্রুত সে চোখ সরিয়ে নিল। তারপর খাবারের প্লেটটা ঢেকে রেখে বৃষ্টিকে ঠিক করে বিছানায় শুইয়ে দিল। দরজা লাগিয়ে নিজেও সোফায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো। ভোর 4:20। ফোনের শব্দে ঘুম ভাঙলো শ্রাবণের। সে চোখ ডলতে ডলতে উঠে বসে ফোনটা রিসিভ করে কানে ধরে হ্যালো বলল। সাথে ওপাশ থেকে উত্তেজিত গলায় কেউ একজন বলে উঠল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। আহমদ চৌধুরীকে যে কেবিনে রাখা হয়েছিল সেখানে বম ব্লাস্ট হয়েছে, আগুন জ্বলছে হাসপাতালে, অনেক রোগীও মারা গেছে এতে। আহমেদ চৌধুরীও হয়তো আর বেঁচে নেই। কথাটা শুনতেই দ্রুত উঠে দাঁড়ালো শ্রাবণ। কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিয়ে প্যান্টের পকেটে রেখে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। গার্ডদের ডেকে বলল বৃষ্টির খেয়াল রাখতে। তারপর হুড়মুড়িয়ে বাসা থেকে বেরিয়ে গিয়ে গাড়ি নিয়ে ছুটলো হাসপাতালের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মাঝেই হাসপাতালে পৌঁছে গেল শ্রাবণ। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। অলরেডি 4টা ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসেছে আগুন নেভাতে। চারদিকে শুরু হয়েছে আর্তনাদ এবং চাপা গুঞ্জন। বেশ কয়েকটা পুড়ে যাওয়া লাশ বের করা হয়েছে সেখান থেকে। কয়েকজন পুলিশও উপস্থিত রয়েছেন। পাশেই দাঁড়িয়ে আছেন ডাক্তার ইমতিয়াজ। শ্রাবণ দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার কি হয়েছিল এখানে, কিভাবে হলো এইসব? ডাক্তার ইমতিয়াজ গম্ভীর গলায় উত্তর দিলেন, আমি জানি না এসব কিভাবে হলো, তবে আপনার ধারণাই ঠিক ছিল মিস্টার শ্রাবণ। এখানে অনেক বড় একটি ষড়যন্ত্র হয়েছে, শুধুমাত্র আহমদ চৌধুরীকে মেরে ফেলার জন্য এত কিছু হয়েছে। তবে আমি বুঝতে পারছি না এত ভয়ানক শত্রু কে থাকতে পারে তার, যে কিনা হাসপাতালের মতো একটা জায়গায় বম বিস্ফোরণ করতে 2বার ভাবেনি। সে যেই হয়ে থাকুক, আমি তাকে ছাড়বো না। তাকে আমি খুঁজে বের করবই, আর খুব কষ্ট দিয়ে মারবো তাকে। যেভাবে কষ্ট দিয়ে সে এতগুলো নিরাপদ মানুষকে মেরেছে, সে কিছুতেই বার পাবে না আমার হাত থেকে। তাকে আমি খুঁজে বের করবই করব। কথাগুলো বলেই রাগে কাঁপতে শুরু করলো শ্রাবণ। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে তার। কপালের রগগুলো ফুলে উঠছে রাগে। ওকে এমন রাগান্বিত হতে দেখে ডাক্তার ইমতিয়াজ মাথা নিচু করে অসহায় গলায় বলল, আই এম সরি মিস্টার শ্রাবণ, আমি আহমদ চৌধুরীর দিকে খেয়াল রাখতে পারিনি। এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা কারো কল্পনাও ছিল না। আমি হয়তো এই বিস্ফোরণের আজ মারা যেতাম, কিন্তু কপালের জোরে বেঁচে গিয়েছি। ওনার কথার উত্তরে শ্রাবণ কিছু বলল না, শুধু সন্দেহজনকভাবে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সেখান থেকে দ্রুত গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর গাড়ি চালিয়ে গিয়ে একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে কোনো একজনকে ফোন করলো সে। তারপর বলল, তার এখন কি অবস্থা? সে ঠিক আছে তো? তার যেন কোনো সমস্যা না হয়। আর ওই ছদ্মবেশীর কি অবস্থা? জ্ঞান ফিরেছে ওর? ওকে ফাইন, আমি কয়েক ঘন্টা পর দেখা করছি। এতক্ষণ তুমি ওদের দিকে কড়াভাবে খেয়াল রেখো, ওদের কথা যেন কক পক্ষীও জানতে না পারে। কথাগুলো বলে ফোন কেটে দিল শ্রাবণ। তারপর মুখে রহস্যময় হাসি ফুটিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চৌধুরী নিবাসের দিকে রওনা দিল। বাসার মাঝে ঢুকতেই হঠাৎ বৃষ্টির চেঁচামেচি শুনে বেশ চমকে উঠল শ্রাবণ। দ্রুত পায়ে হেঁটে রুমের ভেতরে প্রবেশ করলো সে। দেখলো বৃষ্টি এলোমেলো ভাবে ফ্লোরে বসে কান্না করছে, আর দাদু দাদু বলে ছোট বাচ্চাদের মতো চেঁচাচ্ছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সকল গার্ডরা। সবাই কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে।
গার্ডদের সরিয়ে সেখানে এগিয়ে যেতেই শ্রাবণ খেয়াল করলো বৃষ্টির পরে থাকা বিয়ের শাড়িটা শরীর থেকে এলোমেলোভাবে সরে গেছে, যে কারণে তার পেট ও পিঠের অনেকটা জায়গায় উন্মুক্ত। ব্যাপারটা খেয়াল হতেই ভীষণ রেগে গেল শ্রাবণ। সে গার্ডদের উদ্দেশ্য করে ধমকে সুরে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? যে যা নিজের কাজে যাও, আমি আর এক মুহূর্ত তোমাদের এখানে দেখতে চাই না। ওর কথায় কেউ কিছু বলতে চাইলে ইশারা করে থামিয়ে দিল। সবাই সেখান থেকে দ্রুত সরে গিয়ে নিজেদের জায়গায় দাঁড়িয়ে গেল। শ্রাবণ আর দেরি না করে বৃষ্টিকে কোলে তুলে নিল। বৃষ্টি ওর কোল থেকে নামার জন্য এলো পাথারে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ওকে নিয়ে সোজা রুমে চলে গেল শ্রাবণ। বিছানার উপর বসিয়ে দিয়ে সে দরজা লাগিয়ে দিল। তারপর ওর কাছে এগিয়ে গিয়ে অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, যখন শাড়ি পরে থাকার অভ্যেস নেই তখন শাড়ি পরেছো কেন? নিজের দিকে একবার তো খেয়াল করা উচিত ছিল, তাই না? কতগুলো ছেলের মাঝখানে ওই অবস্থায় বসে থাকতে লজ্জা করলো না একবারও? শ্রাবণের কথা যেন বৃষ্টির কান অব্দি পৌঁছায়নি। সে কথার দিকে কোনো খেয়াল না করে বিছানা থেকে নেমে এসে শ্রাবণের কলার চেপে ধরলো। তারপর রাগী গলায় চিৎকার করে বলতে লাগলো, কে আপনি? কোথা থেকে এসেছেন? আমার দাদু কোথায়? আপনি আসার পর থেকে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমার দাদু কোথায়? আমার দাদুকে এনে দিন, আমি আমার দাদুকে দেখতে চাই। আমাকে কেন ঘরের মাঝে এভাবে বন্দি করে রেখেছেন বলুন তো? আমার দাদুর কাছে যাব, দরজা খুলে দিন। কথাটা বলেই দরজার দিকে দৌড় লাগালো বৃষ্টি। তখনই ওর হাত চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে নিল শ্রাবণ। রাগী গলায় চোখ রাঙিয়ে বলল, সমস্যা কি তোমার? কোনো কথা বললে সেটা কানে যায় না? নিজের দিকে একবার খেয়াল করেছো কি অবস্থায় আছো এখন তুমি? এই অবস্থায় বাইরে বের হলে তোমার গার্ডরা আর তোমার গার্ড থাকবে না, তারা তখন রক্ষক থেকে ভক্ষকে পরিণত হবে। আর ভুলে যেও না, আমার সাথেও তোমার এখনো বিয়ে হয়নি যে আমার সামনে এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে। কথাগুলো বলেই বৃষ্টিকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো শ্রাবণ। তারপর শান্ত গলায় বলল, শাড়িটা পাল্টে অন্য কিছু পরে নাও, যেটা তুমি সামলে রাখতে পারবে। শ্রাবণের কথায় এতক্ষণে যেন টনক নড়ল বৃষ্টির। সে এবার নিজের দিকে তাকাতেই আঁতকে উঠল। তার শাড়ির আঁচল নিচে ছড়িয়ে পড়ে আছে, বুকে কোনো আঁচল নেই, পেট পিঠ সবকিছু উন্মুক্ত। নিজেকে এই অবস্থায় দেখে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল সে। দ্রুত তার শাড়ির আঁচলটা টেনে নিজেকে জড়িয়ে নিল। তারপর সেখানে বসে কান্না করতে লাগলো। ওকে এভাবে কান্না করতে দেখে শ্রাবণ একটু দীর্ঘ শ্বাস ফেলল। তারপর বিরক্তি কণ্ঠে বলল, এভাবে কান্না করে কোনো লাভ হবে না। কোনো কিছু করার আগে অবশ্যই নিজের দিকে খেয়াল রাখতে হয়। ভুলে যেও না, তুমি একটা মেয়ে ছেলে নাও যে যখন যা খুশি তা করে বেড়াবে। শাড়ি যখন সামলাতেই পারো না তাহলে সেটা পড়েছিলে কেন? এখন আমি না আসলে তোমার সাথে যা কিছু হতে পারতো, সেটা কি তোমার জানা আছে? বাইরে যতই তোমার গার্ড হিসেবে ওই ছেলেগুলো থাকুক না কেন, তুমি একজন যুবতী মেয়ে আর তারা হলো ছেলে। তোমার এই অবস্থায় বেশিক্ষণ দেখলে তাদের মাথায় অন্য কিছুও আসতে পারতো। এটা তোমার বোঝা উচিত ছিল। কথাগুলো বলেই বৃষ্টির দিকে ফিরে তাকালো সে। কিন্তু বৃষ্টি ওর কথার দিকে কোনো হেলদোলি নেই। সে আগের মতোই চুপচাপ বসে নীরবে কান্না করে যাচ্ছে। এতে শ্রাবণ বেশ বিরক্ত হলো। ছোট করে একটি নিঃশ্বাস ছেড়ে আলমারির কাছে চলে গেল। তার থেকে একটি থ্রি পিস বের করে বিছানার উপর ছড়িয়ে দিয়ে বলল, আমি 5 মিনিটের জন্য বাইরে যাচ্ছি। 5 মিনিট পরে ফিরে যেন তোমাকে আর এই অবস্থায় না দেখি। দ্রুত এই থ্রি পিসটা পরে নাও। কথাটি বলেই দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল সে। এত জোরে দরজা লাগানোর শব্দে কেঁপে উঠল বৃষ্টি। তারপর উঠে দাঁড়িয়ে গুটিসুটি পায়ে বিছানার কাছে এগিয়ে গেল। প্রায় 15 মিনিট পর দরজা ধাক্কানোর শব্দে শ্রাবণ ছুটে গিয়ে দরজা খুলে দিল। বৃষ্টি কালো রঙের একটা থ্রি পিস পরেছে, মাথায় কাপড় দিয়ে নিজেকে বেশ ভালোভাবে ঢেকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে শ্রাবণ মৃদু হাসলো। তারপর শান্ত গলায় বলল, তুমি কালকে থেকে না খেয়ে আছো, রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমার খিদে নেই, আমাকে আমার দাদুর কাছে নিয়ে চলুন। তাকে কেন দেখছি না কাল থেকে? কোথায় গেছে আমার দাদু? তখন বিয়ের সময় হঠাৎ কি হয়েছিল যে আপনি এইভাবে আমাকে ঘরে বন্দি করে দিলেন? তারপর থেকে দাদু কোথায়? তার কোনো খবর নেই কেন বলুন? কথাগুলো নিচের দিকে তাকিয়ে বেশ উত্তেজিত গলায় বলল বৃষ্টি। তার কথায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল শ্রাবণ। তারপর হঠাৎ করেই ওর হাত ধরে নিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করলো। বৃষ্টি বেশ অবাক হয়ে কিছু না বলে তার সাথে যেতে লাগলো। দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ ইমরান খানের মুখোমুখি হলো তারা। ইমরান খানকে দেখে শ্রাবণ সোজা সাপটা প্রশ্ন করলো, এখানে কি চাই? কেন এসেছেন আপনি এখানে? ওর প্রশ্নে বেশ অবাক হলো ইমরান খান। সে কোনো উত্তর না দিয়ে বাসার মধ্যে ঢুকতে ঢুকতে বৃষ্টির হাত ধরে থাকা শ্রাবণের হাতের দিকে তাকিয়ে বলল, আমি কি চাই সেটা পরে বলছি, আগে বলো তুমি নিশ্চয়ই শ্রাবণ তাই না, যার সাথে বৃষ্টি মায়ের বিয়ে ঠিক হয়েছিল? কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমায় চিনো।
সেটা কিভাবে? কথাটা বলেই শ্রাবণের দিকে ভ্রুকুচকে তাকালেন ইমরান খান। তা দেখে মুচকি হাসলো শ্রাবণ। তারপর বাসার বাইরের দিকে তাকিয়ে বলল, তা জেনে আপনার কোনো প্রয়োজন নেই মিস্টার ইমরান খান। আপনি শুধু বলুন এখানে এখন কেন এসেছেন। ওর কথায় ইমরান খান বেশ রেগে গেলেন। রাগান্বিত কণ্ঠে ধমকের সুরে বললেন, তোমার সাহস কি করে হয় আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করার? আমি এখানে যখন খুশি আসতে পারি, সেটা জিজ্ঞেস করার অধিকার তোমার নেই। তুমি বলো কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় থেকে এসেছো তুমি? তোমাকে তো ঢাকা শহরের মানুষ বলে মনে হয় না। দেখুন মিস্টার ইমরান খান, আপনি আমার চাইতে বয়সে বড়, তাই আপনাকে অসম্মান দিয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। আমার ব্যাপারে এত জানতে চেয়ে কোনো লাভ হবে না আপনার, কেননা আমি আপনাকে নিজের পরিচয় দিতে বাধ্য নই। আর হ্যাঁ, এই বাসায় আসতে হলে অবশ্যই আমার অনুমতি নিয়ে তবেই আসতে হবে। আমার অনুমতি ছাড়া আপনি এই বাসায় প্রবেশ করতে পারবেন না। আজকের পর কখনো এই বাসায় আসার আগে আমার কাছ থেকে অনুমতি নেবেন, তারপর এখানে পা রাখবেন, নতুবা গেটের সামনে থেকে বিদায় হতে হবে আপনাকে। ওর এমন কথায় ভীষণ রেগে গেলেন ইমরান খান। সে কিছু বলতে যাবে তার আগে বৃষ্টি নিজের হাতটা শ্রাবণের থেকে ছাড়িয়ে নিয়ে বেশ অবাক চোখে ওর দিকে তাকিয়ে রাগী গলায় বলল, কি বলছেন এসব আপনি তখন থেকে? আঙ্কেলের সাথে এভাবে কথা বলার অধিকার কোথায় পেলেন আপনি? আমার দাদু কোথায়? দাদুকে এনে দিন। আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন এখানে? আর কোন সাহসে এখানে নিজের অধিকার ফেলাতে যাচ্ছেন? আমার দাদু কোথায়? সে কি বৃষ্টি, তুমি জানো না তোমার দাদু তো কাল মাঝরাতে হাসপাতালে বোম ব্লাস্ট হয়ে মারা গেছেন, আর আমি তো সেই কারণেই এখানে এসেছি। ইমরান খানের এমন কথায় যেন পায়ের নিচের মাটি সরে গেল বৃষ্টির। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। সে এক চিৎকার দিয়ে দুপা পিছিয়ে গিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল। সে কান্না করতে করতে চিৎকার করে বলতে লাগলো, এটা মিথ্যা, এটা হতে পারে না। আঙ্কেল, আপনি মিথ্যে বলছেন। আমার দাদুর কিছু হতে পারে না। দাদু ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আমার। আমার দাদু আমার ছেড়ে এভাবে চলে যেতে পারে না। ডাক্তার, মিথ্যে বলছেন আপনি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল বৃষ্টি। ইমরান খান সেখানে এগিয়ে যেতে চাইলে শ্রাবণ তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, এইসব কথা আপনি কিভাবে জানলেন মিস্টার ইমরান খান? আপনার তো এত তাড়াতাড়ি এসব জানার কথা নয়। শ্রাবণের কথায় রাগান্বিত চোখে তার দিকে তাকালো ইমরান খান। দাঁত কিরমির করে রাগী গলায় বলল, তুমি আমাকে এভাবে প্রশ্ন করার অধিকার কোথায় পেলে? ভুলে যেও না আমি একজন বিজনেসম্যানের পাশাপাশি একজন এমপিও, তাই আমার কাছে অনেক পাওয়ার রয়েছে। আমি চাইলে যে কোনো খবর সব সময় পেয়ে যেতে পারি। আর আহমদ চৌধুরীর খবর তো আমার কাছে পাওয়া কোনো ব্যাপারই নয়। আমি তাদের অনেক ঘনিষ্ঠ, তাই তাদের সব খবর আমার কাছে সবার আগে পৌঁছায়। তার কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল শ্রাবণ। তারপর তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আপনাকে এখানে আর কোনো প্রয়োজন নেই, বৃষ্টিকে আমি সামলে নেব। তুমি সামলে নেবে মানে? তোমার সাথে তো এখনো বৃষ্টির বিয়েই হয়নি। আমি তোমার মতো একটি যুবক ছেলের কাছে একটি অবিবাহিত যুবতী মেয়েকে কিভাবে রেখে যাব? আমি বৃষ্টির এখানে থাকবো ওর সাথে। তুমি চলে যাও এখান থেকে। তোমার সাথে তো এবারের কোনো সম্পর্ক নেই, তাই এখানে থাকার কোনো অধিকারও নেই তোমার। তুমি এখান থেকে চলে যাও। হঠাৎ ইমরান খানের এমন কথায় হা হা করে হাসতে শুরু করলো শ্রাবণ। ওকে এইভাবে হাসতে দেখে বেশ অবাক ও রাগী চোখে ওর দিকে তাকালেন ইমরান খান। সেটা দেখে শ্রাবণ চুটকি বাজাতে বাজাতে গিয়ে সোফার উপর বসলো। তারপর পায়ের উপর পা তুলে ইমরান খানের দিকে তাকিয়ে বলল, আমার কোথায় অধিকার আছে আর কোথায় অধিকার নেই সে বিষয়ে জানতে হলে আপনাকে আবার জন্ম নিতে হবে মিস্টার ইমরান খান। আপনি আমার সম্পর্কে জানতে গেলে পাগল হয়ে যাবেন, কারণ আমার ব্যাপারে কোনো কিছুই খুঁজে পাবেন না। তাই ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। আপনি আমার বয়স অনেক বড়, তাই সম্মান দিয়ে কথা বলছি। এমন কিছু করবেন না যাতে আপনাকে আমি অসম্মান করতে বাধ্য হই। এবার যেন ইমরান খানের রাগটা আকাশ ছুলো। শ্রাবণের এমন বিয়াদবের মতো কথা শুনে হাতের মুঠো শক্ত করে রাগে কয়েক পা ওর কাছে এগিয়ে গেল সে। দাঁত কিরমির করে বলল, তোমার সাহস কী করে হয় আমার সাথে এইভাবে কথা বলো? আমি চাইলে এক মুহূর্তের মাঝে তোমাকে এখনই জেলে ভরে দিতে পারি। তোমার জীবনটা তছনছ করে দিতে পারি। তোমাকে চিরদিনের মতো ঘুম করে ফেলতে পারি। তুমি কোন অধিকারী এখানে এভাবে অধিকার খাটাচ্ছ? এ বাড়ি বা বৃষ্টির সাথে তোমার কোনো প্রকার সম্পর্ক নেই। তাহলে কোন অধিকারে এত বড় বড় কথা বলছো? বের হও এই বাসা থেকে। তোমার এই বাসায় থাকার কোনো অধিকার নেই। ওনার কথায় শ্রাবণ আবারও হেসে দিল। তারপর পেছন দিকে তাকিয়ে দুবার হাতে তুড়ি বাজাতে এই গার্ডদের মাঝখান থেকে একজন গার্ড একটা ফাইল নিয়ে এসে ওর সামনে রাখলো। শ্রাবণ ফাইলটা খুলে ইমরান খানের হাতে দিয়ে বলল, এটা দেখুন এবং ভালো করে পড়ে তারপর বলুন এখানে আমার অধিকার আছে কি নেই মিস্টার ইমরান খান।
ওর কথায় ফাইলটা হাতে নিয়ে উল্টোপাল্টে ভালো করে দেখে ভীষণ অবাক হয়ে গেলেন ইমরান খান। কারণ চৌধুরী পরিবারের সবকিছুর দায়িত্ব শ্রাবণের নামে করে দেওয়া হয়েছে। শ্রাবণকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে, আর সেটাও দিয়েছেন স্বয়ং আহমদ চৌধুরী। ফাইলটা হাতে নিয়ে উল্টোপাল্টা করে ভালো করে দেখে ভীষণভাবে অবাক হয়ে গেলেন ইমরান খান। কারণ চৌধুরী পরিবারের সবকিছুর দায়িত্ব শ্রাবণের নামে করে দেওয়া হয়েছে, শ্রাবণকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে, আর সেটাও দিয়েছেন স্বয়ং আহমদ চৌধুরী। ইমরান খান তার হাতে থাকা ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে রাগী গলায় বললেন, এসবের মানে কি? আহমদ চৌধুরী যেখানে বেঁচে নেই সেখানে এই পাওয়ার অফ অ্যাটর্নি তোমার নামে করলো কে? আর তাছাড়া তোমার সাথে তো এ পরিবারের কোনো সম্পর্কও নেই। তাহলে তোমাকে এসব কিছু দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এগুলো সত্যিই হতে পারে না, এগুলো জাল ফাইল। আমি বিশ্বাস করি না এসব। ওনার কথা শুনে বাইরের দিকে তাকিয়ে হাসতে লাগলো শ্রাবণ। তারপর ভাবলেশীনভাবে ওনার দিকে তাকিয়ে বলল, আপনার কথায় বা বিশ্বাস করা না করায় আমার কোনো কিছুই আসে যায় না, প্রমাণ আপনার সামনে। আর তাছাড়া এইসব নিয়ে আপনার এত মাথা ঘামানোর কিছু নেই। আমি যেমন এই পরিবারের কিছু নই, তেমনি আপনিও এই পরিবারের শুধুমাত্র বিজনেস পার্টনার ছাড়া আর কিছুই নয়। তাই এসব ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে। আর এই কাগজগুলো বিশ্বাস না হলে চেক করে দেখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। এখন এখান থেকে আসতে পারেন। আমার আপনাকে বিরক্ত লাগছে। আমার বাসায় জায়গাটাকে আমি অ্যালো করব না। ওর কথার উত্তরে ইমরান খান ভীষণ রেগে গিয়ে কিছু বলতে চাইলে শ্রাবণ উঠে দাঁড়িয়ে চিৎকার করে রাগী গলায় গার্ডদের ডেকে বলল, এখানে আরেকটা বাজে কথা বলে সে যেই হোক না কেন ঘাড় থক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো তাকে। আমি চাই না আমার বাসায় কোনো বাইরের লোকের জন্য সিক্রেট হোক। কথাটা বলে বৃষ্টির কাছে চলে গেল শ্রাবণ। তারপর বৃষ্টিকে কোলে তুলে নিয়ে সোজা বাইরের দিকে হাঁটা শুরু করলো। ওর এমন কাণ্ডে ইমরান খান যেন আকাশ থেকে পড়ল। সে কি করবে না করবে কিছু যেন মাথায় আসছে না, কিন্তু নিজেকে ভীষণ অপমানিত মনে হতে লাগলো তার। হাতের মুঠো শক্ত করে দাঁত কিরমির করতে করতে হন করে বাসা থেকে বেরিয়ে গেল। তারপর ফোন হাতে নিয়ে কাউকে একটা ফোন করলো। ততক্ষণে শ্রাবণ বৃষ্টিকে নিয়ে গাড়ি থেকে কোথাও চলে গিয়েছে। ছোট্ট একটি রুমের মাঝে চেয়ারের উপর বসে কখন থেকে গুনগুন করে কান্না করে চলেছে বৃষ্টি। পাশের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে শ্রাবণ, আর হাত দিয়ে টেবিলের উপরে থাকা একটি কাচের শোপিস নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে। টেবিলের ওই প্রান্তে বসে আছেন একজন মধ্যবয়সী লোক, 2 ইঞ্চি লম্বা দাড়ি, পাঞ্জাবি পাজামা ও টুপি পরিহিতা। লোকটা বিস্মিত চোখে একবার বৃষ্টি এবং একবার শ্রাবণকে দেখছে, আর কিছুক্ষণ পরপর ভয়ে শুকনো ডোক গিলছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। শ্রাবণের পিছনে দাঁড়িয়ে আছে 4 জন গার্ড, সকলের হাতে বিশাল বিশাল পিস্তল। আর সেই পিস্তল দেখেই যেন লোকটার পিলে চমকে গেছে, তাই কিছু বলার সাহস পাচ্ছে না সে। এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে এবার ধৈর্যের সীমা পেরিয়ে গেল তার। গলা খাকারি দিয়ে কাপা কাপা গলায় প্রশ্ন করে বলল, আপনারা কারা? আর এখানে এইভাবে বসে থেকে আমায় আটকিয়ে রাখার মানে কি? এই মেয়েটাকে কখন থেকে এইভাবে কান্না করছে কেন? আপনারা কি একে কিডন্যাপ করেছেন? কথাটা বলেই হাতে থাকা রুমাল দিয়ে কপালের ঘামটা দ্রুত মুছে নিল লোকটা। লোকটার কথায় শ্রাবণ অগ্নি দৃষ্টিতে তাকালো তার দিকে। লোকটা তা দেখে ভয়ে চুপসে গেল। কিছু বলতে যাবে তার আগেই শ্রাবণ থামিয়ে দিয়ে বলল, এটা যেহেতু কাজী অফিস, তাহলে এখানে মানুষ কি করতে আসে? নিশ্চয়ই বিয়ে করতে। আমিও এখানে বিয়ে করতে এসেছি, আর এই মেয়েটাই হলো আমার পাত্রী। তবে এর কান্না শেষ হতে আর একটু সময় লাগবে। ততক্ষণ আপনি এখানে অপেক্ষা করুন, কান্না শেষ হলে তবেই বিয়ের কাজ শুরু করবেন। কিন্তু স্যার, এইভাবে তো বিয়ে পড়ানো সম্ভব নয়। আমার তো মনে হচ্ছে মেয়েটার বিয়েতে মত নেই। আপনি তাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছেন। এতটুকু বলতেই শ্রাবণ তাকে থামিয়ে দিয়ে রাগী গলায় বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার যেটা কাজ শুধু সেটাই করবেন। আর এই মেয়েটার বিয়েতে মত আছে, ওকে আমি জোর করে তুলে আনিনি। লোকটা আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ সেখানেই বসে থেকে অপেক্ষা করতে লাগলো। এবার বৃষ্টি মুখ খুললো। কান্না করতে করতে নিচের দিকে তাকিয়ে কান্না জড়িত গলায় বলতে লাগলো, আমি আপনাকে বিয়ে করতে চাই না, কখনোই না। আপনি আমার দাদুকে খুন করেছেন। আপনি আসার পর থেকে আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে গেছে। আপনাকে আমি বিয়ে করব না। আমাকে ছেড়ে দিন, যেতে দিন আঙ্কেলের কাছে। আপনাকে আর আমার সহ্য হচ্ছে না। বৃষ্টির কথার উত্তরে ওকে কিছু না বলে কাজী সাহেবের দিকে তাকিয়ে শান্ত গলায় শ্রাবণ বলল, আপনি 10 মিনিটের জন্য বাইরে যান গার্ডদের সাথে। ঘড়ি দেখে ঠিক 10 মিনিট পর আবার এখানে ফিরে এসে ওর সম্মতিতেই বিয়ে পড়াবেন। ওর কথার উত্তরে কাজী কিছু বলতে চাইলে শ্রাবণ গার্ডদের হাতের ইশারা করাতেই তারা এসে কাজীর 2 পাশে হাত ধরে বাইরে নিয়ে চলে গেল। শ্রাবণ গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বৃষ্টির কাছে এগিয়ে এলো।
সে দেখলো বৃষ্টি হাত দিয়ে নিজের ওড়নার আঁচল শক্ত করে চেপে ধরে চুপচাপ বসে আছে, কান্নাও করছে না। এটা দেখে মৃদু হাসলো শ্রাবণ। তারপর ওর সামনাসামনি বসে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল, হালকা ওর দিকে ঝুঁকে শান্ত গলায় বলল, দেখো বৃষ্টি, তোমার সাথে জোর জবরদস্তি বা রেখে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। তোমার কাছে এখন একটা মাত্রই অপশন আছে, আর সেটা হলো আমাকে বিয়ে করা। এছাড়া তোমার আর কোনো অপশন নেই। আমি তোমাকে আর কোনো অপশন দেইনি, তাই ভালো ভালো বলছি, কোনো সিনক্রেট না করে চুপচাপ বিয়েটা করে নাও। তোমার দাদুরও এটাই ইচ্ছে ছিল, অন্তত পক্ষে নিজের দাদুর ইচ্ছেটা পূরণ করো। আমার দাদু না জেনে আপনার সাথে আমায় বিয়ে দিতে চেয়েছিল। আপনি আমার দাদুকে খুন করেছেন, তারপর সব সম্পত্তি পাওয়ার প্যাটার্ন নিয়েছেন। এই সম্পত্তির লোভেই তো আপনি এত কিছু করেছেন, তাই না? আমাকে কেন বিয়ে করতে চাইছেন আপনি? এই সম্পত্তির জন্য? সেটা কখনোই হবে না। আপনাকে আমি কখনোই বিয়ে করব না, কোনোভাবেই না। আপনি যা কিছু করে নিন, আমাকে বিয়েতে রাজি করাতে পারবেন না। নিচের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় কথাগুলো বলল বৃষ্টি। ওর কথার উত্তরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওর সামনে এসে টেবিলের উপর সজোরে একটা ঘুষি মারলো। ঘুষির শব্দে কেঁপে উঠল বৃষ্টি, তবুও চুপ করে শক্ত হয়ে বসে রইল। শ্রাবণ ওর দিকে ঝুঁকে রাগী গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এই মেয়ে, একবার কথা বলে তোমার কানে যায় না? আমি তোমাকে আগেই বলেছি, তোমাকে আমি জাস্ট একটা অপশন দিয়েছি, আর সেটা হলো আমাকে বিয়ে করা। তোমার সামনে আর কোনো অপশন নেই। আমি চাই না তোমার সাথে খারাপ আচরণ করতে, কিন্তু আমাকে নিজের আসল রূপে ফিরে আসতে বাধ্য করো না। বিয়ে তো আমাকে তোমার করতেই হবে, সেটা তুমি চাও বা না চাও। তাই চুপচাপ বিয়েতে রাজি হয়ে যাও, এতে তোমারই মঙ্গল। কথাগুলো বলে বৃষ্টির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সে, কিন্তু ওর কথার উত্তরে কোনো কিছুই বলল না বৃষ্টি। পাথরের মূর্তির মতো চুপ করে শক্ত হয়ে বসে রইল। এতে যেন রাগটা মাথা চড়ে গেল শ্রাবণের। সে রাগে নিজের মাথার চুল মুষ্টিবদ্ধ করে টেনে ধরল। তারপর বৃষ্টির সামনে এসে বসে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি জানো না আমার রাগ কতটা সাংঘাতিক? সেটা তোমার দাদু ভালোভাবে জানতেন, তাই বারবার বলছে আমাকে রাগিও না। সেটা তোমার জন্য ভীষণ খারাপ হবে, কারণ রেগে গেলে আমার কোনো সেন্স থাকে না। আমি যা কিছু করে ফেলতে পারি। তুমি একটি মেয়ে বলে এখনো সহ্য করে আছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তার মানে আপনি আমার দাদুকে মেরেছেন, তাই না? আমার দাদু যখন আপনার রাগের ব্যাপারে জানে, তার মানে আপনি এভাবে সম্পত্তির লোভে আমার দাদুকে খুন করেছেন। আপনি একজন খুনি। আপনাকে আমি কখনোই বিয়ে করব না, কিন্তু আমি পুলিশের কাছে যাব আপনাকে জেলে পাঠানোর জন্য। কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বৃষ্টি। সাথে সাথে শ্রাবণ ওর ওড়নাটা এক টানে খুলে ফেলে দিল। ওকে নিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে ধরে বলল, অনেক ভালোভাবে বুঝিয়েছি তোকে, কিন্তু তোর মাথায় সেটা ঢুকবে না। একমাত্র তোকে বাঁচানোর জন্য এত কিছু করছি আমি। তোর দাদু আমাকে সেই দায়িত্ব দিয়ে গেছে, তাই ভালো ভালো বলছে আমি বিয়ে করে নে, এতে তোরই ভালো হবে। আর তুই না চাইলেও তোকে আমাকেই বিয়ে করতে হবে, তাছাড়া তোর কাছে কোনো অপশন নেই, সেটা আমি আগেই বলেছি। এরপরেও যদি আর একটা কথা বলিস, তাহলে আমি যেটা করতে চাই না সেটাই করতে বাধ্য হব। কি করবেন আপনি? আমার দাদুকে যেভাবে খুন করেছেন সেভাবে খুন করবেন আমায়? তাহলে দেরি করছেন কেন? এখনই খুন করুন। বেঁচে থেকে আর কি করব আমি? পৃথিবীতে তো আমার আপন বলতে আর কেউ নেই। একমাত্র আমার দাদু ছিল, তাকেও তো আপনি খুন করেছেন। তাহলে আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন? হত্যা করুন আমায়, আমি আপনাকে দেখে ভয় পাই না, ভয় পাই না। কথাগুলো বলতেই শ্রাবণ ওর হাত ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। নেশা ভরা চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। তারপর বাঁকা হেসে শান্ত গলায় বলল, তোমাকে খুন করবো এটা তুমি চিন্তা করলে কিভাবে? খুন করতে হলে তো বিয়ে করতে নিয়ে আসতাম না। আসলে সেদিন তোমাকে শাড়ি পরা এলোমেলো অবস্থা থেকে মাথা ঘুরে গিয়েছিল, তাই ভেবেছিলাম তাড়াতাড়ি বিয়ে করে বৈধভাবেই বাসর করব। কিন্তু তোমার যেহেতু বিয়েতে মত নেই, তাহলে বিয়ের আগেই বাসরটা সেরে নিই। বিয়েটা না হয় বাসর করার পরেই করব, তখন তো তোমার আর বিয়েতে অমত থাকবে না, তাই না? আর হ্যাঁ, ওই অবৈধ বাসরের একটি ভিডিও ধারণ করলে কেমন হবে বলো তো? কথাগুলো বলেই বাঁকা হাসি দিয়ে বৃষ্টির দিকে নেশা ভরা চোখে তাকিয়ে রইল শ্রাবণ। ওরা এমন কথা শুনে আর চাউনি দেখে যেন অন্তরাত্মার কেঁপে উঠল বৃষ্টির। সে দ্রুত ছুটে গিয়ে ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা তুলে নিয়ে নিজের শরীরে ভালোভাবে জড়িয়ে নিল। অজানা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। ওকে এমন ভয় পেতে দেখে শ্রাবণ আবারও কাছে এগিয়ে গিয়ে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁত ইরমির করে বলল, এখনো সময় আছে, ভালো ভালো বিয়েতে রাজি হয়ে যাও, নইলে তোমার এই সুন্দর শরীরের ভিডিও ধারণ করে সেটা ভাইরাল করতে সময় লাগবে না আমার। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি তুলতে বেশ ভালোই জানে শ্রাবণ। ওর কথার কোনো উত্তর দিল না বৃষ্টি। নীরবে নিজের চোখের জল বিসর্জন দিতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ কান্না করার পর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি রাজি। কথাটা শুনতেই ওকে ছেড়ে দিল শ্রাবণ।
দুপা পিছিয়ে গিয়ে অট্ট হাসি দিয়ে বলল, এই তো গুড গার্ল, এটা প্রথমে মানলেই তোমায় এতটা হেনস্থা হতে হতো না। সে যাই হোক, এখন চলো বিয়ের বাড়িতে বসা যাক। কথাটা বলেই দরজা খুলে দিল শ্রাবণ। গার্ডগুলো আর দেরি না করে কাজীকে নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর বিয়ের কাজ শুরু করলো। শ্রাবণ মনে মনে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, সরি বৃষ্টি, তোমায় এইভাবে ভয় না দেখালে তুমি বিয়েতে রাজি হতে না। কিন্তু তোমার সুরক্ষার জন্যই তোমায় আমার জীবনের সাথে জড়াতে হবে। কারণ তোমায় বিয়ে না করলে যতই আমার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি থাকুক না কেন, আমি কিছুই করতে পারবো না। তবে আমি থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকাও পড়তে দেব না আমি, এটা আমার প্রমিস। নিজের রুমের বিছানার উপর এক কোনায় গুটিসুটি হয়ে বসে নীরবে চোখের জল ফেলে যাচ্ছে বৃষ্টি। বিকেলে শ্রাবণের সাথে জোর করে বিয়ে হয়েছে তার। নিজের ইচ্ছার বিরুদ্ধে এভাবে বিয়ে হওয়ার মনটাই যেন ভেঙে গেছে তার। বাবা মা আর দাদুর কথা বড্ড বেশি মনে পড়ছে। বারবার মনে হচ্ছে তাদের সাথেও নিজেও কেন মরে গেল না, তাহলে হয়তো এতটা কষ্ট সহ্য করতে হতো না আজ। শ্রাবণের ব্যবহারে যতটুকু বুঝতে পেরেছে তাতে বোঝা গেছে লোকটা ভীষণ খারাপ এবং জঘন্য মন মানসিকতার, নইলে এমনভাবে ব্ল্যাকমেল করে কখনো বিয়ে করতে পারতো না। ও কিছুতেই বুঝতে পারছে না দাদু কেন এমন একটি লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন ওকে। কষ্টে যন্ত্রণায় বারবার মনে হচ্ছে সুইসাইড করে মরে যেতে, কিন্তু সেটা সে করবে না, কারণ ছোটবেলা থেকেই আহমদ চৌধুরী ওকে শিখিয়েছেন আত্মহত্যা কখনই কোনো সমস্যার সমাধান নয়, বরং এটা বোকা এবং শয়তান মানুষের কাজ। কেননা আল্লাহ পাক স্পষ্ট বলেছেন আত্মহত্যাকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাই কোনো ভালো মানুষ কখনো কোনো কারণে আত্মহত্যার পথ বেছে নেবে না। এসব কথাই বসে বসে ভাবছে আর নীরবে কান্না করে যাচ্ছে বৃষ্টি। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙলো তার। শ্রাবণ এক প্লেট খাবার এবং এক গ্লাস পানি হাতে রুমে প্রবেশ করে বৃষ্টির কাছে এগিয়ে এলো। পানির গ্লাস এবং প্লেটটা খাটের পাশে টেবিলের উপর রেখে বৃষ্টির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি অনেক সময় হলো না খেয়ে আছো, তোমার শরীর প্রচুর দুর্বল হয়ে পড়েছে, এইভাবে চলে অসুস্থ হয়ে পড়বে। খাবারটা খেয়ে নাও বৃষ্টি। ওর কথার কোনো উত্তর দিল না বৃষ্টি। কিছুক্ষণ চুপ করেই সেখানে বসে থেকে আবার খাবারের প্লেটটার দিকে তাকিয়ে রইল। প্রচন্ড রকমের ক্ষুধা লেগেছে তার। পেটের মধ্যে যেন 100টা ইঁদুর দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। ছোটবেলা থেকেই ক্ষুধায় কাতর বৃষ্টি, ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না। সেই মানুষ আজ দুদিন হলো না খাওয়া অবস্থায় রয়েছে। শরীরটা সত্যি প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে তার। তাই কোনো রকম কথা না বাড়িয়ে দ্রুত খাবারের প্লেটটা হাতে তুলে নিয়ে বড় বড় করে লোকমা তুলে খাওয়া শুরু করলো বৃষ্টি। ওকে এভাবে খেতে দেখে মৃদু হাসলো শ্রাবণ। ছোট করে একটি নিঃশ্বাস নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, ধীরে ধীরে খাও বৃষ্টি, এইভাবে খেলে খাবার গলায় আটকে যাবে। ওর কথায় বৃষ্টির কোনো উত্তর দিল না। সে নিজের মতো করে খেয়ে চলেছে। প্লেটের সবগুলো খাবার শেষ হতেই শ্রাবণ বলে উঠল, আর একটু খাবার নেবে? নিয়ে আসবো আমি। ওর কথার উত্তরে বৃষ্টি মাথা নাড়িয়ে না করলো। তারপর হাত ধুয়ে পানি খেয়ে নিল। খালি প্লেট ও গ্লাসটা টেবিলের উপর রেখে আবার গুটিসুটি হয়ে খাটের এক কোণে গিয়ে বসে পড়ল। শ্রাবণ আর কোনো কথা না বলে খাবারের প্লেট আর খালি গ্লাসটা নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। একটু পর রুমে ফিরে এসে দেখলো বৃষ্টি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে খাটে হেলান দিয়ে বসে আছে। ওকে এই অবস্থায় দেখে শ্রাবণ একটি দীর্ঘশ্বাস ফেলে দরজাটা লাগিয়ে দিয়ে ওর কাছে এগিয়ে এলো। তারপর ওকে কোলে তুলে নিয়ে বালিশের উপর ঠিক করে শুইয়ে দিল। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে কপালের কাছে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পেছনে গুজে দিল। ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমি জানি বৃষ্টি, আজকে তোমার সাথে ভীষণ খারাপ আচরণ করে ফেলেছি, যেটা মোটেও তোমার কাম্য ছিল না। কিন্তু তোমার সাথে এমন আচরণ না করলে তুমি কখনোই আমাকে বিয়ে করতে রাজি হতে না। আর সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতো, কারণ আমাকে বিয়ে না করলে তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার সাথে সর্বক্ষণ থাকতে পারতাম না। তাই এখন স্বামী হিসেবে তোমার ছায়া হয়ে থাকবো আমি। তোমাকে সকল বিপদ থেকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। কথাগুলো বলে কি মনে করে বৃষ্টির কপালে ছোট্ট করে একটি চুমু এঁকে দিল শ্রাবণ। তারপর সেখান থেকে উঠে গিয়ে সোফার উপর শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এক নজরে বৃষ্টির দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, জীবনে কখনো কাউকে নিজের জীবনের সাথে জড়াতে চাইনি, বিশেষ করে কোনো মেয়ের সংস্পর্শে আসতে চাইনি, কিন্তু যেভাবেই হোক তোমাকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলেছি আজ। শ্রাবণের স্ত্রী হিসেবে সেই জায়গাটুকু কুড়িয়ে নিয়েছো তুমি। তোমাকে আমি কখনো কষ্ট পেতে দেবো না বৃষ্টি। যদিও তোমার জন্য আমার মনে কোনো কিছু তৈরি হয়েছে কিনা আমি জানি না, তোমার প্রতি আমার কোনো ভালো লাগাও কাজ করেনি এখনো, তবুও কেন জানি না এক অজানা টান অনুভব করছি। হয়তো এটাই একসাথে পথ চলা শুরু। কথা দিচ্ছি, কখনো মৃত্যু এলেও তোমার সামনে নিজের বুক পেতে দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচাবো তোমায়, তবু তোমার গায়ে কোনো আঁচ আসতে দেব না। কথাগুলো ভাবতে ভাবতেই একসময় ঘুমের দেশে তলিয়ে গেল শ্রাবণ। সকালে পাখিদের কিচিরমিচির ডাক আর সূর্যের আলো চোখে পড়াতেই ঘুম ভেঙে গেল তার। সে উঠে বসে
আড়মোড়া ভেঙে সামনের দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি এলোমেলোভাবে শুয়ে আছে। বেলকনি থেকে সূর্যের মিষ্টি আলো ওর গায়ে এসে পড়েছে, এতে যেন আরো বেশি মায়াবী লাগছে তাকে। শ্রাবণ ঘরের মাঝে থেকে গুটিসুটি পায়ে বৃষ্টির কাছে এগিয়ে এলো। কিছুটা উবু হয়ে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল ওকে। অন্যরকম এক ভালো লাগার অনুভূতি যেন কাজ করে গেল শ্রাবণের মনে। শ্রাবণ বেশ কিছুক্ষণ একইভাবে বৃষ্টির দিকে তাকিয়ে রইল, তারপর সেখানেই ওর পাশে বসে পড়ল। ওর এলোমেলো হয়ে থাকা ওড়না ও কামিজটা ঠিক করে দিয়ে মুচকে একটা হাসি দিল। বেলকনি দিয়ে বাইরের দিকে দৃষ্টি রেখে একটি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, শ্রাবণ, তুই আর চাই করিস এইভাবে প্রেমে পড়িস না, নইলে অনেক বেশি পস্তাতে হতে পারে তোকে। ভুলে যাস না তুই কে। কথাগুলো ভেবে আরেকবার বৃষ্টির দিকে তাকিয়ে সেখান থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল সে। একটু পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো বৃষ্টি একইভাবে এখনো ঘুমিয়ে আছে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও চোখ সরিয়ে নিয়ে নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কি হচ্ছে কি এটা শ্রাবণ? একদিনে এইভাবে বই প্রেমে পড়ে গেলে চলবে না তোর। নিজেকে সামলে নে, তোর সামনে অনেক কাজ। ভুলে যাস না তুই কোন উদ্দেশ্যে এখানে এসেছিস। কথাগুলো বলে নিজেকে শাসন করলেও কেন জানে না নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারলো না শ্রাবণ। বারবার তার চোখটা শুধু বৃষ্টির দিকেই আটকে যাচ্ছে। অজানা এক ভালো লাগার অনুভূতি কাজ করে যাচ্ছে মনে। এ যেন প্রথম প্রেমের শুরুয়াত। উথাল পাথাল এক চাওয়ার পাওয়ার ভাবনা কাজ করে যাচ্ছে শ্রাবণের মনের ভেতর। চুম্বকের মতো টানছে যেন বৃষ্টির ওই ঘুমন্ত মুখটা ওকে। সে এবার রাগে চোখ বন্ধ করে নিল, নিজের হাতের মুঠো শক্ত করলো। তাকে এভাবে হার মেনে নিলে চলবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে। আর সেটা করতে হলে বৃষ্টিকে এখন ঘুম থেকে ডেকে তুলতে হবে। ওর ঘুমন্ত মুখটা যেন অনেক বেশি টানছে শ্রাবণকে। চোখ বন্ধ করে থেকে বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেললো শ্রাবণ। তারপর চোখ খুলে দ্রুত এগিয়ে গেল বৃষ্টির সামনে। ওকে সজোরে ধাক্কা দিয়ে ডেকে বলল, এই মেয়ে, এত ঘুমাও কেন তুমি? এত ঘুমানো আমি পছন্দ করি না। আমার সামনে এইভাবে আর কখনো ঘুমাবে না তুমি। জলদি উঠে বলছি, নইলে আমি তোমার গায়ে পানি ঢেলে দেবো। শ্রাবণের ডাকে ধরফরিয়ে উঠে বসলো বৃষ্টি। এভাবে ঘুম থেকে ডেকে ওঠার কারণে মাথা যেন ঘুরছে তার। কিছুক্ষণের জন্য আশেপাশের কোনো কিছুই মাথায় ঢুকছে না। সে আশেপাশে ভালো করে তাকিয়ে শ্রাবণের রাগান্বিত মুখের দিকে তাকাতেই যেন অন্তরাত্মা কেঁপে উঠল। সে গুটিসুটি হয়ে কিছুটা পিছিয়ে গিয়ে মাথা নিচু করে কাঁপতে শুরু করলো। ওকে ভয় পেতে দেখে নিমিষেই যেন শ্রাবণের সব রাগ হাওয়ায় মিলিয়ে গেল। ও শান্ত হয়ে নিজেকে কন্ট্রোল করে নিল। মনে মনে নিজেকে নিজেই গালি দিয়ে বলল, উফ শ্রাবণ, তুই কি পাগল হয়ে গেলি? কি করছিস কি এসব? যাকে কখনো কষ্ট দিবি না বলে রাতেই শপথ করলি, সকাল হতে না হতেই তাকে এইভাবে নিজে কষ্ট দিয়ে বসলি। কথাগুলো মনে মনে বলে বৃষ্টির সামনে আর দাঁড়ালো না শ্রাবণ। দ্রুত সেখান থেকে সরে গিয়ে দরজা খুলে বাইরে যেতে যেতে জোরে করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, সরি বউ। তারপর দ্রুত বেরিয়ে গেল। বৃষ্টি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, এই রাক্ষসটার সাথে আমি কিভাবে সারা জীবন কাটাবো? একে আমি কখনোই নিজের স্বামী হিসেবে মেনে নেব না। যেভাবে হোক নিজের জীবন থেকে বের করেই ছাড়বো। আমি এর আসল পরিচয় জেনেই ছাড়বো। কি উদ্দেশ্যে এখানে এসেছেন তিনি? সকাল 10টা গোসল করে ফ্রেশ হয়ে সাদা ও লাল রং মিক্সড করা একটি থ্রি পিস পরে বেলকনিতে আকাশের দিকে তাকিয়ে আনমনে দাঁড়িয়ে আছে বৃষ্টি। মাথার চুলগুলো হালকা বাতাসে এলোমেলো হয়ে উড়ছে তার। চোখ দুটো ছলছল করছে অশ্রুধারায়। একটু আশকারা পেলেই হয়তো চুপ করে ঝরে পড়বে। শ্রাবণ খাবারের প্লেট হাতে রুমে ঢুকলো। বৃষ্টিকে রুমের কোথাও দেখতে না পেয়ে অন্তরাত্মা যেন অচেনা এক আতঙ্কে কেঁপে উঠলো তার। জোরে চিৎকার করে বৃষ্টির নাম ধরে ডেকে উঠলো। ওর চিৎকারে কেঁপে উঠলো বৃষ্টি। ওর দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে শুরু করলো। তখনই শ্রাবণ ওকে বেলকনিতে দেখতে পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পেল। খাবারের প্লেটটা টেবিলে রেখে ওর কাছে গিয়ে রাগী গলায় বলল, এখানে কেন দাঁড়িয়ে আছো তুমি? পাগল হয়ে গেছো? কেন বোঝো না তোমার চারিপাশে সবসময় বিপদ পেতে আছে? নিজের পুরো পরিবারকে হারিয়েও কি তোমার শিক্ষা হয়নি? এখনো সাবধান হবে না? চারিপাশে তোমার জন্য শুধু বিপদ আর বিপদ। যখন তখন তোমার উপর অ্যাটাক হতে পারে। এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে দূর থেকে কেউ অ্যাটাক করতে একটু দ্বিধাবোধ করবে না। দ্রুত রুমের মধ্যে ঢুকো। কথাটি বলেই বৃষ্টির হাত ধরে রুমের মাঝে টানতে টানতে নিয়ে আসলো শ্রাবণ। এবার যেন ভীষণ রকম রেগে গেল বৃষ্টি। সে শ্রাবণের থেকে নিজের হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে চিৎকার করে বলল, আমার বিপদ? কোন বিপদের কথা বলছেন আপনি? আপনার চাইতে বড় বিপদ আমার জীবনে দ্বিতীয়টা আছে। আপনি আসার পর থেকে আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে গেছে। জীবনটা নরক বানিয়ে রেখেছেন আপনি। সব কিছু শেষ করে দিয়েছেন, আমার খুশি সুখ আনন্দ সব কিছু। আর কোন বিপদের কথা বলছেন আপনি?
যেদিন আমার পরিবারের সবাই মারা গেল, সেদিন তাদের সাথে আমিও মরে গেলে ভালো হতো। আমার আর বেঁচে থেকে এই অত্যাচারগুলো আর সহ্য করতে হতো না। কেন বুঝেন না? আপনাকে সহ্য করতে পারছি না আমি। আমার তো মনে হয় আমার পরিবারকে শুধুমাত্র আপনি খুন করেছেন, আপনি ছাড়া কেউ খুন করেনি। দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁতের সাথে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে আছে শ্রাবণ। দেখে মনে হচ্ছে এখনই যেন চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে তার। আর আগে শ্রাবণের এমন রাগ কখনোই দেখেনি বৃষ্টি। কপালের রগগুলো সব ফুলে রয়েছে, হাত দিয়ে এমন ভাবে দেয়ালের সাথে চেপে ধরেছে বৃষ্টিকে, যেন মনে হচ্ছে ওর হাড়গুলি এখনই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তবুও সে দাঁতে দাঁত চেপে চুপ করে শ্রাবণের দিকে তাকিয়ে রয়েছে। আজকে সেও দেখতে চায় শ্রাবণ কতটা রাগ করতে পারে। শ্রাবণ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বৃষ্টির একদম কাছে এসে বলতে শুরু করলো, তুই অতিরিক্ত বেশি বলছিস বৃষ্টি। আমি যত চাই তোকে কষ্ট দেবো না, তোকে সব বিপদ থেকে রক্ষা করবো, তুই ততই এমন কাজ করে বসিস যে তোকে কষ্ট না দিতে পারি না। তোকে আমি কতবার বলবো, এখানে আমি তোকে প্রোটেক্ট করতে এসেছি, তোর পরিবারের কাউকে মারতে নয়। আর তোর বাবা মা বা দাদুর মৃত্যুর কথা বলছিস, তাদের মৃত্যুর সময় যদি আমি এখানে থাকতাম তাহলে তাদের কখনোই মরতে দিতাম না। আমি ছিলাম না বলেই তোদের শত্রুরা সুযোগ পেয়ে তাদের মারতে সক্ষম হয়েছে। শ্রাবণের এমন কথায় বৃষ্টির মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে শ্রাবণকে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজের দিকে সরিয়ে দিয়ে দাঁত কিরমির করে চিৎকার করে বলল, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আমাদের এমন কোনো শত্রু নেই যে আমার পরিবারকে এইভাবে মেরে ফেলবে। নিশ্চয়ই আমাদের সেই শত্রু আপনি। আপনিই মেরেছেন আমার পরিবারকে। কোথা থেকে এসেছেন আপনি? কেন এসেছেন? কোনো কিছু জানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন কেন সেটাও আমি জানি না। তবে আমি আপনাকে কখনোই বিশ্বাস করি না। আমি শুধু জানি আমার পরিবারের মৃত্যুর পিছনে নিশ্চয়ই আপনার হাত আছে। আপনি হয়তো আমাকে পাওয়ার জন্য এমনটা করেছেন। এতটুকু বলে থামলো বৃষ্টি। ওর কথার উত্তরে শ্রাবণ ওর দিকে কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। তারপর ওকে ছেড়ে দিয়ে হা হা করে হাসতে শুরু করলো। ওর এমন কাণ্ডে ভীষণ রকম অবাক হয়ে গেল বৃষ্টি। সে বুঝতে পারছে না শ্রাবণের মনে এখন কি চলছে। এভাবে বেশ কিছুটা সময় হাসার পর আবারও বৃষ্টির কাছে এগিয়ে এলো শ্রাবণ। ওকে আবারও বেশ শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরলো। বৃষ্টির হাতে তীব্র ব্যথা পাওয়া সহ্য করতে না পেরে আহ করে শব্দ করে উঠলো। ওর মুখে আহ শব্দ শুনে আরো জোরে চেপে ধরলো ওকে শ্রাবণ। তারপর কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি বললি তুই? তোকে পাওয়ার জন্য আমি তোর পরিবারকে খুন করেছি? হাউ ফানি। তোকে পাওয়ার ইচ্ছে থাকলে তোকে বিয়ে করার অপেক্ষায় থাকতাম না। অনেক আগেই তোর সাথে অনেক কিছু করে ফেলতে পারতাম, আর তোকে বিয়ে করার কোনো প্রশ্নই আসতো না। তুই আসলে একটা বোকা। তোর দাদু আমায় ঠিকই বলেছিল যে বৃষ্টি যেমন সহজ সরল তেমনি বোকা। কিন্তু তুই জানিস না তোর এই বোকামির জন্য তুই কত বড় বিপদে পড়তে পারিস। আরে আমি যদি এখন তোর পাশে না থাকতাম তাহলে তোর বাবা মা ভাইয়ের মতো এতদিনে তোরও খুন হয়ে যেত। আমি তোর পাশে ঢাল হয়ে আছি বলেই তুই এখনো পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস। কে বলেছে আমার পাশে থেকে আমাকে প্রোটেক্ট করতে? আমি চাই না আপনার প্রোটেকশন। আপনি চলে যান, আপনি চলে যান আমার জীবন থেকে। আমার তো মনে হয় আপনি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। জীবনে হয়তো আমি অনেক বড় কোনো পাপ করেছিলাম, তাই আপনার মতো একটা লোককে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়েছে। কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবো না। চাই না আপনার এই প্রোটেকশন। আপনি এখান থেকে দয়া করে চলে যান। দয়া করুন আমার উপর, প্লিজ। কথাগুলো বলতে বলতেই শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্লোরে বসে পড়লো বৃষ্টি। কান্নায় ভেঙে পড়লো সে। তাকে এভাবে কাঁদতে দেখে মুহূর্তে যেন শ্রাবণের রাগ সব হাওয়ায় মিলিয়ে গেল। সে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টির কান্না মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হাতের মুঠো শক্ত করে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। একটু পর বৃষ্টির পাশে এগিয়ে এসে ফ্লোরে বসে পড়ে বৃষ্টির দিকে শান্ত চোখে তাকিয়ে বলতে শুরু করলো, এই পৃথিবীতে যেমন টাকা ছাড়া বেঁচে থাকা যায় না, তেমনি অতিরিক্ত টাকাও সম্পদ মানুষকে বেঁচে থাকতে দেয় না। তুমি জানো না তোমার চারিপাশে এই বিপদের কারণ? তুমি এখন পুরো 2000 কোটি টাকার সম্পত্তির মালিক, আর এই কারণেই তোমার পরিবারের সবাই একে একে মারা গেছে। এখন শুধুমাত্র বেঁচে আছো তুমি। তোমার উপরেও যে কোনো সময় অ্যাটাক হতে পারে। 2000 কোটি টাকা কোনো ফেলনা নয়। তুমি জানো না এই টাকা লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, তোমাকে খুন করার চেষ্টা করতে পারে, ঠিক যেভাবে তোমার পুরো পরিবারকে খুন করা হয়েছে। এতটুকু বলে থামলো শ্রাবণ। ওর কথার উত্তরে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল বৃষ্টি। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলো, 2000 কোটি? এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? 200 কোটি হলে তবুও মেনে নিতাম। আপনি 2000 কোটি কিভাবে বলতে পারেন? হ্যাঁ বৃষ্টি, আমি যা বলছি তা সত্য বলছি।
তুমি কোনো সাধারণ মেয়ে নও। তুমি এখন পুরো 2000 কোটি টাকার সম্পদের মালিক। তবে সে মালিকানা তুমি এখনো পাবে না। যেদিন তোমার 21 বছর পূর্ণ হবে সেদিনই তুমি পুরো প্রপার্টির মালিক হবে। আর 21 বছরের আগে যদি তোমার কোনোভাবে মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার সকল সম্পদ ভাগ করে দেওয়া হবে তোমার সব রিলেটিভদের মাঝে। আর এই কারণেই তোমার চারিপাশে এত শত্রু। এই কারণে একে একে তোমার পুরো পরিবারকে মেরে ফেলেছে তারা। এখন শুধুমাত্র বেঁচে আছো তুমি, তাই তোমার উপর যখন তখন হামলা হতে পারে। তোমার 21 বছর পূর্ণ হতে এখনো 2 মাস বাকি, তাই এই 2 মাস তোমাকে যতটা সম্ভব প্রোটেক্ট করে রাখতে হবে। শ্রাবণের কথা শুনে ওর দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বৃষ্টি। তারপর কিছু একটা ভেবে আবারও ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিন্তু আমি তো কখনো বাবা বা দাদুর কাছে 2000 কোটি টাকার সম্পত্তির কথা শুনিনি, তাহলে আপনি এত কিছু কিভাবে জানলেন? ওর কথার উত্তরে একটি দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ। তারপর ওর কাছে আর একটু এগিয়ে এসে ওর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বলতে শুরু করলো, তোমার দাদু তোমাকে এসব কিছু না বললেও তুমি অবশ্যই খেয়াল করেছো, ছোটবেলা থেকেই তোমার দাদু তোমাদের ভীষণ প্রোটেকশনের মধ্যে রাখতেন। বাইরে কখনোই ঘুরতে যেতে দিতেন না, এমনকি কোনো বন্ধু বান্ধবের সাথেও মিশতে দিতেন না। সবসময় বাসার মধ্যে বন্দি করে রাখতেন বললেই চলে। এটা নিশ্চয়ই খেয়াল করেছো তুমি। এটা যদি খেয়াল করেই থাকো তাহলে একবার ভেবে দেখো তোমার দাদু কেন তোমাদের এতটা প্রোটেকশনে রাখতেন। তার পেছনে নিশ্চয় কোনো কারণ ছিল, আর তার কারণ এইটাই যে তোমাদের 2000 কোটি টাকার সম্পদ রয়েছে। তাই তিনি জানতেন যে তোমাদের চারিপাশে এই টাকার লোভে অনেক শত্রু আছে। সেই শত্রুদের থেকে রক্ষা করতেই তোমাদের সবসময় এত কড়াকড়িতে রাখতেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত তবু কাউকে বাঁচাতে পারেননি। যখন তোমার দাদু পরিবারের সবাইকে হারালেন, তখন তিনি তার সব সম্পত্তি তোমার নামে করে দিলেন, আর তোমায় প্রোটেক্ট করতে আমায় নিয়ে এলেন। এতটুকু বলতেই ওকে থামিয়ে দিয়ে বৃষ্টি স্মিত হেসে বলে উঠল, আর আপনি সেই সুযোগ বুঝেই আমার দাদুকে মেরে ফেলেছেন, যেন আমার সব সম্পত্তির মালিক আপনি হন, তাই না? ওর কথায় ভীষণ রেগে গেল শ্রাবণ। সে হাত তুলল বৃষ্টিকে থাপ্পড় মারার জন্য। সাথে সাথে বৃষ্টি নিজের গালে হাত রেখে অন্যদিকে ঘুরে বসলো। শ্রাবণের হাত থেমে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে রাগে কিরমির করে ওর দুবাহু ধরে ঝাঁকিয়ে রাগী গলায় বলল, তোকে আর কত ভাবে বোঝালে বুঝবি বল? যত চেষ্টা করছে রেগে না যেতে, ততই তুই আমাকে রাগিয়ে দিচ্ছিস। আমার রাগের ভয়াবহতা কতটুকু তা তোর ধারণাও নেই। তুই যদি আমাকে খারাপই মনে করিস, যদি ভাবিস তোর সম্পত্তি লোভে আমি তোকে বিয়ে করেছি, তাহলে ঠিক আছে, তাই হবে। তোর সামনে এখন থেকে খারাপ হয়েই থাকবো আমি, আর কখনো তোর সামনে সবকিছু এক্সপ্লেন করার চেষ্টাও করব না। এখন থেকে ভয় কাকে বলে হাড়ে হাড়ে বুঝবি তুই। কথাগুলো বলে বৃষ্টিকে সজোরে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর রাগে গজগজ করতে করতে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। ওকে চলে যেতে দেখে বৃষ্টি ফ্লোরে শুয়ে পড়ে কান্না করতে শুরু করলো। সে কোনোভাবেই শ্রাবণকে বিশ্বাস করতে পারছে না, আর বিশ্বাস করবেই বা কি করে? শ্রাবণ কোথা থেকে এসেছে, কি তার পরিচয়, কোনো কিছুই জানে না সে। আর শ্রাবণ আসার পরেই তার দাদুর আচমকা মৃত্যু হয়েছে, এমনকি শেষবারের মতো দাদুর লাশটাও দেখতে পায়নি সে। তাই বিশ্বাসটা কোনোভাবেই আসছে না ওর উপর। দুপুর 3টা। দুপুরের খাওয়া শেষে গভীর ঘুমে ঘুমিয়েছিল বৃষ্টি। হঠাৎ কোনো কিছুর জোরালো আওয়াজ কানে আসাতেই ঘুম ভেঙে গেল তার। সে ঢুলঢুলু চোখে উঠে বসে আশেপাশে তাকালো, কিন্তু রুমের মাঝে তেমন কোনো কিছু দেখতে পেল না। তার মনে হলো বাইরে থেকে শব্দটা আসছে। সে ধীর পায়ে জানালার কাছে এগিয়ে গিয়ে বাইরের দিকে তাকাতেই পিলে চমকে উঠলো তার। রাগে শরীর জ্বলে উঠলো। বাসার সামনে বাগানে থাকা তার প্রিয় ফুল গাছ সহ বাগানের সবগুলো গাছ লোক দিয়ে কেটে ফেলেছে শ্রাবণ। আর এখন বাগানের সবচাইতে বড় ও 30 বছরের পুরনো আম গাছটাও কাটার প্রস্তুতি নিচ্ছে সে। এই গাছটার সাথে তার ও তার ভাই সাগরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারা এই গাছে বেঁধে রাখা দোলনা নিয়ে সব সময় ঝগড়া করত। গাছটাকে খুব ভালোবাসতো সাগর। বৃষ্টি কিছুতেই এই গাছটা কাটতে দিবে না। বৃষ্টি দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে দৌড়ে সেই বাগানে চলে গেল। শ্রাবণকে ধাক্কা মেরে গাছের সামনে থেকে সরিয়ে সে গাছটির সামনে গিয়ে দুপাশে হাত দিয়ে দাঁড়ালো। ওর এমন কাণ্ডে শ্রাবণ সহ আশেপাশের সবাই বেশ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুটা সময় নিস্তব্ধতায় পার হতেই বৃষ্টি রাগী গলায় চেঁচিয়ে বলে উঠল, খবরদার, এই গাছে কেউ হাত দেবেন না। এই গাছের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। কোন সাহসে এই গাছ কাটার চেষ্টা করছেন আপনারা? ওর কথার উত্তরে সবাই শ্রাবণের দিকে তাকালে সে সবাইকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলল। ওর ইশারা পেয়ে সেখান থেকেই সবাই চলে গেল। বৃষ্টি রাগী নজরে ওর দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, কি শুরু করেছেন আপনি? আমার পুরো পরিবারকে শেষ করেও কি শান্তি হয়নি আপনার? যে এখন আমার বাগানের সব গাছ কেটে ফেলছেন, আর এখন আমার সব চাইতে প্রিয় গাছটাকে কেটে ফেলতে চাইছেন। কি চান কি আপনি বলুন তো? আমি কি চাই সেটা তুমি ভালো করেই জানো, তাই দ্বিতীয়বার মনে করে দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও। প্রয়োজন আছে বলেই গাছগুলো কাটছি।
এই গাছগুলোর আড়ালে সহজে যে কোনো শত্রু লুকিয়ে থেকে তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই গাছগুলো কেটে জায়গা ফাঁকা করছি, যাতে কেউ এখানে কোনোভাবে লুকিয়ে থেকে তোমাকে মারার চেষ্টা করতে না পারে। চাই না আমার এমন প্রোটেকশন। আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি যাই করুন না কেন, এই গাছটা আমি কিছুতেই কাটতে দেব না। এই গাছের সাথে আমার ভাই সাগরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা কাটলে আমি সহ্য করতে পারবো না। প্লিজ এটা কাটবেন না, আপনি কাটবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, কাটবেন না। বৃষ্টির কথায় সেখানে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শ্রাবণ। তারপর কিছু একটা ভেবে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, গাছটা আমি কাটবো না, তবে গাছের উপরে অনেক বেশি ঝাপসা হয়ে গেছে, তাই কিছু ডাল কেটে গাছটাকে একটু ফাঁকা করতে চাই। এতে গাছের কোনো ক্ষতি হবে না, বরং গাছটার জন্য ভালোই হবে। আশা করি এটাতে তুমি কোনো অমত করবে না। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো বৃষ্টি। তারপর মাথা নেড়ে সায় দিয়ে গাছের সামনে থেকে সরে দাঁড়ালো। ওকে সরে দাঁড়াতে দেখে শ্রাবণ কাউকে ডাক দেবে তার আগেই একজন গার্ড সেখানে এগিয়ে এসে বলল, স্যার, ইমন নামে একটি লোক এসেছেন, বলছেন ম্যাডামের সাথে দেখা করতে চান। গার্ডের কথা শুনে ভ্রু কুঁচকালো শ্রাবণ। তারপর গার্ডের দিকে তাকিয়ে বলল, ইমন খান এসেছে? তার মানে ইমরান খানের ছেলে ইমন খান। কিন্তু সে এখানে কি চায়, তাও আবার বৃষ্টির সাথে? শ্রাবণের কথা শেষ হতে না হতে বৃষ্টি আচমকাই গেটের দিকে দৌড় দিল। ওর এমন কাণ্ডে শ্রাবণ অবাক হয়ে গেল, সে সাথে ভীষণ রেগে গেল। শ্রাবণ বৃষ্টিকে ধরতে ওর পিছু নিল, কিন্তু সেখান থেকে গেটের দূরত্ব বেশি দূরে না হওয়ায় খুব দ্রুতই বৃষ্টি গেটের সামনে পৌঁছে গেল। দৌড়াতে দৌড়াতে গেটের কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো সাদা রঙের একটি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বেশ হ্যান্ডসাম করে একটা ছেলে। পরনে তার লাল রঙের কোট প্যান্ট ও চোখে কালো সানগ্লাস। ছেলেটি বৃষ্টিকে দেখতে এই সানগ্লাসটি খুলে হাতে নিল। তারপর ওকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে মৃদু হাসলো। এক পা করে ওর কাছে এগিয়ে আসতে চাইলেই ওদের সামনে বাধা হয়ে দাঁড়ালো শ্রাবণ। বৃষ্টির দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ভেতরে যাও বৃষ্টি। কিন্তু বৃষ্টি ওর কথায় কোনো তোয়াক্কা না করে ওকে পাশ কাটিয়ে গিয়ে ইমনের পাশে দাঁড়ালো। ওর হাতটা জাপটে ধরে কান্না করতে করতে বলল, আপনি নিশ্চয়ই ইমরান আঙ্কেলের ছেলে, তাই না? প্লিজ ভাইয়া, আমাকে আঙ্কেলের কাছে নিয়ে চলুন। আমাকে এই লোকটির হাত থেকে বাঁচান। এই লোকটা আমাকে মেরে ফেলবে। আমাকে আঙ্কেলের কাছে নিয়ে চলুন, আমি এখানে থাকতে চাই না। এতটুকু বলতেই হঠাৎ বৃষ্টির গালে এমন জোরে একটা থাপড় পড়লো যে সে ছিটকে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় ইমন যেন হতবম্বের মতো তাকিয়ে রইল। শ্রাবণ দ্রুত গিয়ে বৃষ্টিকে কোলে তুলে নিয়ে বাসার মধ্যে ঢুকে গেল। ইমন পিছন থেকে ডাক দিতে চাইলে শ্রাবণের গার্ডদের ইশারা করে কিছু একটা বলে সোজা ভেতরে চলে গেল। গার্ডরা ইমনের কাছে এগিয়ে এসে বলল, আপনি বাগানে এসে বসুন, স্যার এক্ষুনি আসছেন। গার্ডদের কথায় কোনো উত্তর দিল না ইমন। রাগে হাতের মুঠো শক্ত করে পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে ফোন দিল। একটু পরে ফোন রিসিভ হতেই একটানা কিছু কথা বলে ফোন কেটে দিল সে। তারপর সেখান থেকে ভেতরে গিয়ে বাগানের চেয়ারের উপরে বসলো। অপেক্ষা করতে লাগলো শ্রাবণের জন্য। সেখানে বসে থেকে বেশ কিছুটা সময় পার হতেই ইমন দেখলো শ্রাবণ মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে আসছে, যেন কিছুই হয়নি। তাকে দেখে ইমন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ভ্রু কুঁচকে আতঙ্কিত দৃষ্টিতে শ্রাবণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কে তুমি, আর বৃষ্টিকে এভাবে আঘাত করার অধিকার কোথায় পেলে? ওর কথার কোনো উত্তর দিল না শ্রাবণ। সোজা সেখানে এসে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ল। টেবিলের উপর থেকে একটি কোল্ড ড্রিঙ্কসের গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে সেটা আবার টেবিলে রেখে তার ছেলের কণ্ঠে বলল, মিস্টার ইমন খান, বিদেশ থেকে ফিরেছো আজ মাত্র 3 দিন হলো। বৃষ্টির সাথে আজকে প্রথম দেখা, আর এসে এমন ভাব করছো যেন তাকে তুমি অনেক আগে থেকেই চেনো। ব্যাপারটা বেশ হাস্যকর নয় কি? ওর এমন কথায় ইমন বেশ আতঙ্কিত হলো। অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলো, আমার ব্যাপারে এত কিছু কি করে জানো তুমি? তুমি তো আজকে আমাকে প্রথম দেখেছো। এর আগে তোমার সাথে কখনো দেখা হয়েছে বা পরিচয় হয়েছে বলে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি তোমার পরিচয়টাও আমরা কেউ জানি না। তাহলে তুমি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানো? কে তুমি? আমি কে সেটা জেনে তোমার কোনো প্রয়োজন নেই। তবে তুমি এটা জানতে পারো যে শুধু তুমি কেন, তোমার 14 গোষ্ঠীর প্রতিটি মানুষের সব রকম খবর আমি বলে দিতে পারবো। আর হ্যাঁ, বৃষ্টির ব্যাপারে কোনো কথা বলার আগে মুখ সামলে কথা বলবে, কেননা বৃষ্টি আমার ওয়াইফ। তাই আমি চাই না আমার ওয়াইফের নাম অন্য কোনো পরপুরুষের মুখ থেকে শুনতে। মাইন্ড ইট। শ্রাবণের কথা শুনে বেশ রেগে গেল ইমন। সে রাগী গলায় চিৎকার করে বলল, হাউ ডিয়ার ইউ! আমার সাথে এভাবে কথা বলার অধিকার কে দিয়েছে তোমায়? তোমার সাহস হয় কি করে ইমন খানের সাথে এভাবে কথা বলার?
আমার ব্যাপারে যেহেতু সবকিছু জানো, তাহলে নিশ্চয়ই এটা জানো যে আমার বাবার পাওয়ার ঢাকা শহরে কতটুকু। আমি চাইলে তোমার অবস্থা কি করতে পারি। কথাগুলো বলেই শ্রাবণের সামনের টেবিলের উপরে জোরে ঘুষি দেওয়ার জন্য হাত তুলল ইমন। সাথে সাথে ওর হাতটা ধরে ফেললো শ্রাবণ। তারপর উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে ওর হাতটা ছুঁড়ে ফেলে বলল, তোমার সম্পর্কে, তোমার বাবা সম্পর্কে আমি সবকিছুই জানি, সেটা আগেই বলেছি। কিন্তু আমার সম্পর্কে কোনো ধারণা নেই তোমাদের, নইলে আমার সাথে এইভাবে কথা বলার বিন্দুমাত্র সাহস করতে পারতে না। সে যাই হোক, তোমার কথা শেষ হয়ে থাকলে এখন তুমি এখান থেকে ফিরে যেতে পারো। তোমার মতো লোকের সাথে ফালতু কথা বলার সময় নেই শ্রাবণের। ওর কথার উত্তরে রেগে গিয়ে ইমন কিছু বলবে তার আগেই সেখানে একজন গার্ডের সাথে বেশ কিছু পুলিশ এসে হাজির হলো। গার্ড বলল, স্যার, পুলিশ এসেছেন। আমার কোনো কথা না শুনে ভিতরে চলে এসেছেন। গার্ডের কথা শুনে শ্রাবণ ইশারা করে তাকে চলে যেতে বলল। তারপর পুলিশ ইন্সপেক্টরের কাছে গিয়ে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, নাইস টু মিট ইউ মিস্টার আকরাম। তো এইভাবে আমার বাসায় আসার কারণ? ওর এমন কাণ্ডে ভীষণ অবাক হলেন ইন্সপেক্টর আকরাম। তিনি অবাক চোখে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে চেনেন? আমি শুধু আপনাকে চিনি না, বরং আপনার ব্যাপারে সবকিছুই জানি। আপনি একজন খুব সৎ ইন্সপেক্টর। ঢাকা শহরে বেশ নামডাক আছে আপনার। পরিবারে বড় ভাই, ভাবি আর 7 বছর বয়সে একটা ভাগ্নে ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় একটি কার অ্যাক্সিডেন্টে নিজের বাবা মা আর ছোট বোনকে হারিয়েছেন আপনি। am I right? ওর কথার উত্তরে বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো ইন্সপেক্টর আকরাম। তারপর বিস্মিত চোখে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। অবাক হয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার ব্যাপারে আপনি এত কিছু কিভাবে জানেন? কে আপনি? ওনার কথার উত্তরে মুচকি হাসলো শ্রাবণ। তারপর চেয়ার দেখিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে না থেকে এখানে বসুন, তারপর কথা বলি। ওর কথার উত্তরে ইন্সপেক্টর আকরাম, ইমন সহ বাকি পুলিশদের দিকে তাকিয়ে ইশারায় বসতে বলল। সবাই চেয়ার টেনে বসলে শ্রাবণ একজন গার্ডকে ডেকে ভেতরের থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলল। তারপরে সেও একটি চেয়ারের উপরে পায়ের উপর পা তুলে বসে আকরামুলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তো এখানে কি দরকারে এসেছেন ইন্সপেক্টর আকরাম? নিশ্চয়ই ইমন কল করে ডেকেছে আপনাদের। হ্যাঁ, আমি ওনাদের ডেকেছি। ওনাদের দেখাতে চাই তুমি বৃষ্টিকে বিয়ের নামে কিভাবে অত্যাচার করছো, ওর ওপর কিভাবে নির্যাতন চালাচ্ছ প্রতিনিয়ত, শুধুমাত্র ওর সম্পত্তির লোভে। আর তুমি কে, কোথা থেকে এসেছো, সবকিছু জানতে চাই আমি। আজকে তোমায় দেখিয়ে দেব আমার বাবার পাওয়ার কতটুকু, আর আমি তোমার কি অবস্থা করতে পারি। এতটুকু বলে থামলো ইমন। ওর কথা শুনে আবারও হেসে দিল শ্রাবণ। তারপর বলল, আর ইউ ম্যাড মিস্টার ইমন? আমি বৃষ্টির উপর অত্যাচার করি? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো? আর ইন্সপেক্টর আকরাম, আপনাকে দিয়ে অন্তত আমি এমনটা আশা করিনি। আপনার মতো সব দায়িত্ববান একজন পুলিশ অফিসার এমন একটি লোকের কথা এখানে চলে আসলেন, ফোন করে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলেন না? এটা কেমন কথা? ওর কথার উত্তরে ইন্সপেক্টর আকরাম উঠে দাঁড়ালেন। তারপর বেশ গম্ভীর গলায় বললেন, দেখুন মিস্টার। এতটুকু বলে থেমে গেল আকরাম। ওনাকে থামতে দেখে শ্রাবণ বলে উঠল, শ্রাবণ, আমার নাম শ্রাবণ। ওর কথার উত্তরে আবারও আকরাম বলতে শুরু করলো, দেখুন মিস্টার শ্রাবণ, আমরা এখানে শুধু শুধু আসিনি। মিস্টার ইমন আমার কাছে ফোন করে কমপ্লেন করেছে যে আপনি বৃষ্টি ম্যাডামের উপর অত্যাচার করছেন, ওনার সামনে বৃষ্টি ম্যাডামের গায়ে হাত তুলছেন। তাই উনি আপনার নামে আমার কাছে বৃষ্টি ম্যাডামের হয়ে এফআইআর করেছে। আর তাই আমরা এখানে এসেছি। আমাদের কাজ আমাদের করতে দিন, এভাবে বিভ্রান্ত করবেন না। ওনার কথার উত্তরে কিছু চুপ থাকলো শ্রাবণ। তারপর উঠে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি এখনই বৃষ্টিকে ডেকে পাঠাচ্ছি। আপনি নিজে ওর সাথে কথা বলে জেনে নেবেন ওর সাথে কেমন আচরণ করি আমি, তারপর না হয় বাকি কথা বলা যাবে। কথাটা বলেই একজন গার্ডকে ডেকে বৃষ্টিকে ডেকে আনতে বলল শ্রাবণ। বেশ কিছুক্ষণের মাঝেই বৃষ্টি সেখানে এসে হাজির হলো। মাথায় কাপড় দিয়ে নিজেকে বেশ মার্জিতভাবে ঢেকে এসে দাঁড়িয়েছে সে। তাকে দেখতে পেয়ে আকরাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওর কাছে গিয়ে আসলো। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মিস বৃষ্টি, আপনারা মিস্টার ইমন আমাদের কাছে কমপ্লেন করেছেন আপনার স্বামী মিস্টার শ্রাবণ নাকি আপনার উপর অত্যাচার করেন, আপনার গায়ে হাত তুলেছেন ওনার সামনে। এটা কি সত্যি? আপনি নাকি তার হাত থেকে বাঁচার জন্য মিস্টার ইমনের কাছে আকুতি মিনতি করেছেন? যদি সত্যি আপনার সাথে এমন কিছু হয়ে থাকে তাহলে আমাকে নির্ভয়ে বলতে পারেন। আমি আপনাকে যতটা সম্ভব সাহায্য করব, আপনার কোনো ক্ষতি হতে দেব না। কথাগুলো বলে থামলো ইন্সপেক্টর আকরাম। ওনাকে থামতে দেখে এবার ইমন ওর পাশে এগিয়ে আসলো। তারপর বৃষ্টির হাত ধরে ওর সাথে কথা বলার জন্য হাত এগোতেই শ্রাবণ এসে ওর হাত ধরে ফেলে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডিয়ার ইউ! আমার সামনে আমার স্ত্রী হাত ধরতে চাও, সাহস হয় কিভাবে তোমার? শ্রাবণের ধমক খেয়ে শুকনো ঢোক গিলল ইমন। তারপর কয়েক পা পিছিয়ে গেল। ইন্সপেক্টর আকরাম সেদিকে নজর না দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আবার প্রশ্ন শুনল,
কি হলো মিস বৃষ্টি, আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? আপনি নির্ভয় সবকিছু আমাদের বলতে পারেন। আমরা কথা দিচ্ছি আপনার কোনো প্রকার ক্ষতি হতে দিব না, আপনাকে সব দিক দিয়ে সাহায্য করব। ইন্সপেক্টর আকরাম সেদিকে নজর না দিয়ে নিচের দিকে তাকিয়েই উত্তর দিল। মিস্টার ইমন, আপনাদের ভুল ইনফরমেশন দিয়েছেন ইন্সপেক্টর। আমার স্বামী কখনোই আমার সাথে কোনো রকম খারাপ আচরণ করেন না। উনি আমাকে ভীষণ ভালোবাসেন। আমার গায়ে হাত তোলার কথা চিন্তাও করতে পারেন না উনি। আপনারা প্লিজ এখন আসতে পারেন। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। দয়া করে আমায় আর কোনো প্রশ্ন করে বিরক্ত করবেন না। কথাগুলো বলেই বাসার ভেতরের দিকে দৌড়ে চলে গেল বৃষ্টি। তাকে ডাকার জন্য আকরাম মুখ খুলতেই তাকে থামিয়ে দিয়ে শ্রাবণ বলে উঠল, মিস্টার আকরাম, আশা করি আপনার যা কিছু জানা ছিল তা জানতে পেরেছেন। এখন আর আমার স্ত্রীকে বারবার ডেকে বিরক্ত করবেন না। এমনিতে দাদুর মৃত্যুর জন্য সে খুব ভেঙে পড়েছে, আর এইভাবে যার তার কথা মতো যেখানে সেখানে চলে এসে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনার সাথে পরে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, আপনারা এখন আসতে পারেন। রুমের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে বৃষ্টি। দুই হাতের উপর রেখে তার মাঝে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়াতেই যেন শরীর শিউরে উঠছে তার। এতটা ভয় পাচ্ছে যে নিজেকে কোনোভাবে শান্ত রাখার ক্ষমতা নেই। এতদিন শ্রাবণকে যতটা না ঘৃণা করত, আজকের ঘটনার পর সেই ঘৃণাটা যেন আরো তীব্র রূপ নিয়েছে মনে। সেই সাথে এক তীব্র ভয়ও কাজ করছে। শ্রাবণের মুখোমুখি হওয়ার শক্তিটাও যেন নেই আর তার। এখন ওর কাছে শ্রাবণকে একটি মানুষরূপী রাক্ষস ছাড়া আর কিছুই মনে হচ্ছে না, যে কিনা মানুষরূপে বৃষ্টির জীবনটা ধ্বংস করার জন্য এসেছে তার জীবনে। কয়েক ঘন্টা আগে ইমনের সামনে থেকে বৃষ্টিকে কোলে করে রুমে নিয়ে আসার পর উন্মাদের মতো করছিল ও শ্রাবণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। শ্রাবণকে ধাক্কা দিয়ে বাইরে দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু তার আগেই ওকে ধরে ফেলে দেয়ালের সাথে চেপে ধরে শ্রাবণ। চিবিয়ে চিবিয়ে রাগী গলায় বলে, আমি যত চাই তোর সাথে ভালো আচরণ করতে, তোকে সবকিছু থেকে সেফ রাখতে, তুই তত সবকিছু এলোমেলো করে দিস। তুই জানিস না তুই কত বড় ভুল করতে যাচ্ছিলিস। তোকে থামানোটা খুব জরুরি ছিল, আর তাই তোর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে আমি। আমার আর কিছু করার ছিল না, তোর ভালোর জন্যই করেছি এটা। এখনো সময় আছে, পরিস্থিতি বোঝার চেষ্টা কর। এভাবে নিজেকে সহনিশে দাদুর স্বপ্নকে বিপদে ফেলিস না বৃষ্টি। কথাগুলো বলে বৃষ্টিকে থামানোর চেষ্টা করে শ্রাবণ, কিন্তু ওর কথায় কোনো তোয়াক্কা না করে বৃষ্টি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে যেতে চায়। তখনই ওর হাতটা ধরে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দেয় শ্রাবণ। তারপর গিয়ে ওর উপর উঠে বসে ওর হাতটা বিছানার সাথে চেপে ধরে চাপা গলায় বলে, দেখ, আমি তোর সাথে আর খারাপ আচরণ করতে চাই না, তাই আমাকে বাধ্য করিস না তোর গায়ে দ্বিতীয়বারের মতো হাত তুলতে। তুই যদি এই রুম থেকে এক পাও বাইরে যাস তাহলে খুন করে ফেলবো আমি। আমাকে চিনিস না তুই। ওর কথায় রেগে গিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে ওকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে বৃষ্টি, কিন্তু কোনো কাজ হয় না। শ্রাবণের শরীরের শক্তির কাছে যেন ওর শক্তি কিছুই নয়। নিজেকে ছাড়াতে না পেরে শেষে চিৎকার করে বৃষ্টি বলে, কেন বাঁচিয়ে রেখেছেন আমায়? খুন করে ফেলুন, ঠিক যেভাবে খুন করেছেন আমার পরিবারকে। আমি বেঁচে থাকতে চাই না, মৃত্যুর ভয়ও করি না আমি। আমাকে মেরে ফেললেও আমি আপনার কাছে থাকতে চাই না। প্লিজ যেতে দিন আমায়। ওর কথা শুনতেই শ্রাবণ অট্টস্বরে হাসি দিয়ে ওর উপর থেকে সরে যায়। ওকে এভাবে হাসতে দেখে ভীষণ বিরক্ত হয় বৃষ্টি। উঠে বসে বাইরের দিকে যেতে চাইলে শ্রাবণ চুটকি বাজিয়ে ওকে ডেকে বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে মারার কথা বলছি? আরে বোকামে, আমি তোমাকে বাঁচাতে এসেছি, মারতে নয়। তবে তুমি যদি এখান থেকে বাইরে বেরিয়ে কারোর সামনে আবার উল্টাপাল্টা কিছু বলো, তাহলে তোমার ওই ইমরান আঙ্কেলের ছেলে ইমনকে খুন করবো আমি, আর সেটার জন্য দায়ী হবে তুমি নিজে। এই কয়দিনে আমাকে হয়তো চিনতে পেরেছো তুমি। আমার কথার কোনো নড়চড় হবে না। আমার একটা ইশারাতেই ইমন খান রস হয়ে যাবে এখানে। তখন শ্রাবণের ধমকিতে এতটাই ঘাবড়ে গিয়েছিল বৃষ্টি যে পুলিশের সামনে এসে আর সত্যি কথা বলতে পারেনি সে। কিন্তু এতগুলো মিথ্যা কথা বলার পর থেকেই নিজের উপর প্রচন্ড ঘৃণা হচ্ছে বৃষ্টির। সেই সাথে শ্রাবণকে দেখে ভয় করছে প্রচুর। সে বুঝতে পেরেছে শ্রাবণ নিজের স্বার্থ হাসিলের জন্য যা কিছু করতে পারে, এমনকি মানুষ খুন করতেও দ্বিধাবোধ করবে না। এসব কথাই ভাবছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল বৃষ্টি। তখনই হঠাৎ দরজার শব্দ শুনে ধ্যান ভাঙে তার। বাইরে থেকে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে শ্রাবণ। সেই সাথে চিৎকার করে ডাকছে সে বৃষ্টিকে, কিন্তু বৃষ্টি আজ দরজা খুলবে না। সে কিছুতেই দরজা খুলবে না। সে দরজা না খুলে আরো গুটিসুটি হয়ে বসে রইল সেখানেই। এতে শ্রাবণ যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে দরজার উপর জোরে জোরে আঘাত দিতে লাগলো আর বৃষ্টির নাম ধরে ডাকতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর যখন বৃষ্টি কিছুতেই দরজা খুলল না, তখন হঠাৎ সব কিছু নীরব স্তব্ধ হয়ে গেল। বৃষ্টি বুঝতে পারলো না কি হতে চলেছে। হঠাৎ করে শ্রাবণ এভাবে থেমে গেল কেন। এবার বৃষ্টি ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
ভাবলো দরজা খুলে দেখবে কি হয়েছে। সেই মুহূর্তেই হঠাৎ করে বিকট শব্দে দরজাটা ঝনঝন করে ভেঙে নিচে পড়ে গেল। দরজা ভাঙার শব্দে ভয়ে চিৎকার করে পিছনে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালো বৃষ্টি। এতটা ভয় পেয়েছে যে এখনই হার্ট অ্যাটাক হবার অবস্থা তার। শ্রাবণ হুড়মুড়িয়ে রুমের মাঝে প্রবেশ করে, ওর কাছে দৌড়ে এসে দাঁড়ালো, ওর দুবাহু ধরে ঝাঁকিয়ে উত্তেজিত স্বরে বলতে লাগলো, তুমি ঠিক আছো বৃষ্টি? তোমার কোনো কিছু হয়নি তো? তুমি জানো কতটা ঘাবড়ে গিয়েছিলাম আমি, কতটা ভয় পেয়েছিলাম। এতক্ষণ ধরে ডাকছি, কথা বলছিলে না কেন? তুমি